আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জটিল হতে পারে ভোটের সমীকরণ। তফসিল ঘোষণার আগেই সংস্কার এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। নির্বাচনের পরিবেশ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, সর্বোপরি লেভেল প্লেইং ফিল্ড নিয়েও রাজনীতিতে রয়েছে আলোচনা। দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও সংসদে বিরোধী দল কে হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। কে কার সঙ্গে জোট করবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ভিতরে ভিতরে চলছে আলোচনা। রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয় সংস্কার ইস্যুগুলো নিয়ে চলছে ধারাবাহিক বৈঠক। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনতে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ কয়েকটি দল। তবে বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপি সহ সমমনা 12 দলীয় জোট সহ আরও অনেকে। সবকে সঙ্গে নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনের সমীকরণ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, তিনি কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আরও আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র হাসান ফারুক, এবং আছেন সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন কিংবা মতামত জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে সেলিম ভাই, আপনার কাছে আসতে চাই যে সংস্কার বিচারের প্রসঙ্গ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলাপ শুরু হয়েছে। আজকে এনসিসি অর্থাৎ সাংবিধানিক যে কমিশনের বা কাউন্সিলের প্রসঙ্গ নিয়ে আলোচনা, পক্ষে বিপক্ষে মতামত রয়েছে রাজনৈতিক দলগুলো। আপনার কাছে নির্দিষ্ট করে প্রশ্ন, এই আলোচনাগুলোতে রাজনৈতিক দলগুলো বা আপনারা যারা উপস্থিত হচ্ছেন কতটা একমতে পৌঁছতে পারছেন যে সংস্কারের প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। আজকে নিয়ে আমরা এই নিয়ে আপনার তৃতীয় দফা আলোচনা করছি আমরা 32টি রাজনৈতিক দল একসাথে। এর আগে সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি আমরা প্রতিটা রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে, এবং তারা যে প্রশ্নপত্র আমাদেরকে দিয়েছে তার মধ্যে 110 থেকে 120টি মতো প্রশ্নপত্রের সাথে আমরা একমত হয়েছি। পাশাপাশি সম্ভবত 18 থেকে 20টি বিষয় নিয়ে ওনারা আলোচনা করবেন। তো গত 3 দিনে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আলোচনার গতিটা খুব একটা মন্থর, আলোচনাটা সেভাবে আগাচ্ছে না আর কি। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা দুটো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি গত 3 দিনে। একটা হলো যে আপনার সংবিধানের 70 অনুচ্ছেদের আমরা 2টি ধারা আমরা সেখানে বাদ দিয়ে আর বাকিটা সংসদ সদস্যদেরকে আপনার স্বাধীন করে দেওয়া হয়েছে। তারা তাদের দলের বিপক্ষে গিয়েও তারা সিদ্ধান্ত দিতে পারবেন, তারা তাদের মতামত দিতে পারবেন, এমনকি ভোট দিতে পারবেন। এছাড়া আপনার মাননীয় রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের প্রশ্নে এতদিন কোনো নীতিমালা ছিল না, এখন একটা নীতিমালা হয়েছে যে অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র 2জন আইনজীবী আপনার এই ক্ষেত্রে আপনার বিবেচনার জন্য রাষ্ট্রপতির নাম বিবেচনা করবে। তো সেই ক্ষেত্রেও আপনার 32টি রাজনৈতিক দলের মধ্যে 2টি রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছে। এখন আমরা আজকে জানতে চেয়েছি, আপনার এটার নাম হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন এটার নামটা যদি হতো যে শতভাগ জাতীয় ঐক্যমত্য কমিশন, তাহলে একটা ব্যাপার ছিল যে আলাপ আলোচনা করলে আমরা শতভাগ যদি একমত না হই তাহলে এইটা আর আলোচনাই হলো না। অথবা এখানে ভেটো দেওয়ার ক্ষমতা কার আছে, মানে আমরা কয়টা দল ভেটো দেবে বা কি পদ্ধতিতে আসলে সিদ্ধান্তগুলো হবে, ওগুলো এখন পর্যন্ত সেভাবে আমরা এই প্রথম পর্যায়ের আলোচনা একটু ছোট্ট করে জানতে চাই সেলিম ভাই, যে কোনো বিষয়ে সবাই একমত না হলে কি সেই বিষয়টা কি আলোচনার প্রেক্ষাপটে ঝুলে যাচ্ছে বা পিছনে চলে যাচ্ছে? ঝুলে যাচ্ছে, সেই বিষয়গুলো ঝুলে যাচ্ছে। ধরেন আপনার অনেকগুলো বিষয় ঝুলে যাচ্ছে। আমরা যদি বলি যে ঝুলে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আছে আপনার সংসদীয় স্থায়ী কমিটি। এই যেহেতু একটা লম্বা আলোচনা একটা হবে সেলিম ভাই, আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দর্শক, যেটি শুরুতে বলে রাখা যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই যে এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, পাশাপাশি নির্বাচনের পরিবেশের ব্যাপারেও কিন্তু সরকার কথা বলছে, নির্বাচন কমিশনও কথা বলছে। কতটুকু নির্বাচনী পরিবেশ আছে বলে দেখছেন? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কার আলোচনা বা তাদের যে প্রস্তাবের আলোকে যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, এটার দ্বিতীয় ধাপে
আলোচনা আজকে দ্বিতীয় দিন ছিল, তো আজকে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে আসলে ঐক্যমত্যের যে একটা মানদণ্ড, এটা কিন্তু আজ পর্যন্ত আমরা নির্দিষ্ট করতে পারি নাই। যেমন আমাদের শাহাদাত হোসেন সেলিম ভাই বললেন যে এই মানদণ্ডটা আসলে কতটুকু, কি পরিমাণে, কোন প্রক্রিয়া হবে, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এটা কি শতভাগ রাজনৈতিক দলগুলো একমত পোষণ না করলে এটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাবে কিনা, এটা কিন্তু আসলে আমরা জানি না এখনো। তো এই জায়গায় আমি বা আমরা যেটা মনে করি, বা এর আগেও আমরা একাধিকবার এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলেছি যে আপনারা আসলে একটা ফর্মুলা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলায় বা কোন প্রসিডিউর মেনটেন করে আপনারা আসলে এই ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে পারেন। যেমন ধরেন কোনো কোনো রাজনৈতিক দল তারা ডেমোক্রেসির যে মানদণ্ড, এটাকে সামনে এনে এটাকে ইমপ্লিমেন্ট করার একটা ধরেন যে প্রক্রিয়া এই ঐক্যমত্য কমিশনেও বলেছে। আমরাও এটাকে ধরে যদি সামনে আগাই, যেমন ধরেন কিছুদিন আগে যখন প্রথম ফেজের আলোচনা শুরু হলো বা চলছিল, ওই সময়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে যে জাতীয় ঐক্যমত্যের যে জায়গাটা, এটা আমরা এই ফর্মুলায় যেতে পারি যে ডেমোক্রেসি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত বা সংখ্যাগরিষ্ঠের শাসন। তার অধিকাংশ রাজনৈতিক দল যেটাতে ঐক্যমত্য পোষণ করবে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। তা আমরা যদি ওই একই ফর্মুলা সংস্কার এবং বিচারের প্রক্রিয়াতেও মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে যে ধরেন সংস্কারের বিষয়ে যে কয়টি রাজনৈতিক দল ওই বৈঠকে বা এই সরকারের যে সংস্কার প্রপোজালে যারা একমত ইতিমধ্যে মিটিংয়ে উপস্থিত হচ্ছেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসলে কোনটা চাই বা তাদের মতামতের জায়গাটা মানে যে বিষয়ে অধিক সংখ্যক দল একমত হবে সেটাকে গ্রহণ করবে, এমন গণতন্ত্রের তো তাই মানদণ্ড ভাষা। অনুসরণ করতে হবে। আপনি একটা মানদণ্ড ফিক্সড না করলে আপনি তো আসলে গদবাদা এরকম একটা আলোচনা করে কতদিন এটাকে লিঙ্গারিং করবেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলবেন? এখন নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে ইতিমধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে, আলোচনা সমালোচনা আমরা ডেইলি করে যাচ্ছি। নির্বাচনের প্রাইম এন্ড মানে ফান্ডামেন্টাল যে আপনার বৈশিষ্ট্য বলেন, ক্যারেক্টার বলেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড। আপনি লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো কায়দায় আপনি যদি একটা জনতা ইলেকশন করতে যান, সেটা ওই রকিব কিংবা হুদামার্কা ইলেকশন হবে। এখন পর্যন্ত আমরা কার্যত পক্ষে সারা বাংলাদেশে খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি, এবং ইভেন আমি নিজেও আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2, বালিয়াডাঙ্গি টু হরিপুর, সেখানেও আমি আমার কার্যক্রম চালাতে গিয়ে দেখছি যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা, এটা আসলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এখন পর্যন্ত কার্যকর করা হয় নাই বা করতে পারে নাই। এখন দেখেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, তার নির্বাচনী এলাকা পটুয়াখালী, সেখানেও গত কয়েকদিন আগে নির্বাচনী ক্যাম্পেইনে সেখানে হামলা চালানো হয়েছে, তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রায় কয়েক ঘন্টা। তো এরকম পরিস্থিতি যদি চলমান থাকে, তাহলে আগামীতে আসলে আমরা সেই নির্বাচনী পরিবেশের যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলে আসছি, এটা কতটুকু নিশ্চিত করতে একেবারে ছোট্ট করে পারবো? বলবেন, এখন এজন্য লেভেল দায়ী প্লেইং কারা? হ্যাঁ, ফিল্ড হচ্ছে ছাড়া না কেন? আপনি আসলে কোন প্রক্রিয়ায়, কোন কায়দায় আপনি একটা নির্বাচনী এনভায়রনমেন্ট এখানে আমাদের সামনে হাজির করতে চান? হচ্ছে না কেন লেভেল প্লেইং ফিল্ড? এটা তো ধরেন যে সরকারের যেমন দায়িত্ব, হ্যাঁ, একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাদেরকেও এই জায়গায় এগিয়ে আসতে হবে। এখানে তাদের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে, যেহেতু অনেকেই বলছে যে আগামীতে যে ফরম্যাটে যে কায়দায় ইলেকশন হোক, বিএনপি বড় পার্টি হিসেবে তাদের একটা ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপির দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু রয়েছে। এখানে বিএনপি যদি দায় এড়িয়ে শুধু দায়িত্বটাকে মানে অ্যাড্রেস করতে চাই, এটা আসলে ভালো হবে না। ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম আসতে চাই। রবিউল আলম ভাই, সেটি হচ্ছে যে বিএনপিও নির্বাচনে অংশ নেবে এবং বড় রাজনৈতিক দল, সেটা কোনো দিক থেকেই সন্দেহ নাই, কিন্তু বিএনপির যে দায় দায়িত্ব রয়েছে মানে সকল প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থানের পরবর্তী একটি নির্বাচনে, সেই দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করছে কিনা, যেটি ফারুক হাসান বললেন। না, দায় দায়িত্ব আছে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব কি রাষ্ট্রের, সরকারের, নাকি একটা রাজনৈতিক দলের? ডেফিনেটলি না। আর আপনি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন কোথায়? তফসিল ঘোষণা হয়েছে। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো তখনই চাইবেন একটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি বলেন, তাহলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন, রাষ্ট্র এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব পড়ে। যেহেতু তফসিল ঘোষণা হয়নি, এটা সরকার আছে, রাজনৈতিক কর্মসূচি আছে, যেটা বললেন আমি দেখেছি নুরুল হক নুরু ওখানে গিয়েছেন, তার এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছেন, উত্তেজনা হয়েছে। এটা নিজের দলের মধ্যেও হয়, প্রতিদ্বন্দ্বী দলের মধ্যেও হয়। একটা এলাকায় যদি আপনি যান রাজনৈতিক কর্মসূচিতে, সেখানে বেশ কিছু উত্তেজনা তৈরি হওয়ার কালচার বাংলাদেশের নজির আছে, কিন্তু তাতেই যে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে এভাবে ভাবলে সমস্যা। তবে সেটা না হওয়া ভালো। দীর্ঘ সময় ধরে তিনি অবরুদ্ধ ছিলেন, এটা তার বক্তব্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আর বিএনপি নিয়ন্ত্রণ করে না, করে নাকি? রাষ্ট্র আছে, সরকার আছে, এবং তারাও তো খুব বড় স্টেক হোল্ডার। তাদের ডাকে লাখ লাখ লোক চলে আসে। এরকমও তো রাজনৈতিক দল আগামীতে 300 আসনে প্রার্থী দিতে চায় নুরুল হক নুরুরা। স্বাগত জানাই ফারুকদেরকে, আসুক, সবচেয়ে বড় দায়িত্বশীল বিরোধী দল হোক না পার্লামেন্টে এসে। কিন্তু তারা যখন ঘন্টার পর ঘন্টা বলছে অবরোধ থাকে, তাদের নেতাকর্মীরা এরকম ভাবে থাকবে বাংলাদেশে, আমার কাছে এটা
কিছুটা রাজনৈতিক দ্বিচারিত হতে পারে, অথবা ধরেন মানে কাম্য না, এক কথায় ওই বক্তব্যটাও কাম্য না, পরিস্থিতিটাও কাম্য না। সরকারের আরো দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছিলেন যে নির্বাচন হবে, বিএনপি হয়তো জনপ্রিয়তায় এগিয়ে আছে, নির্বাচন হলেই হয়তো বিএনপি মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এখন জনগণ ভোট দিলে যে দলকে ব্রুট মেজরিটি জনগণ সমর্থন করে দেবে, সে তো ব্রুট মেজরিটি পাবে। জি। এখন শক্তিশালী বিরোধী দলের ক্ষেত্রে আপনি ঘাটতির কথা বলছিলেন, সেটা তো জনগণ ঠিক করবে যে কতটা সমর্থন দিয়ে তারা একটা শক্তিশালী বিরোধী দল তৈরি করবে। জনগণ সমর্থন না দিলে তো আপনি শক্তিশালী বিরোধী দল হতে পারবেন না। শক্তিশালী বিরোধী দল এবং শক্তিশালী সরকারি দল দুটি নির্ভর করে জনসমর্থনের উপর, জনরায়ের উপর। সেটা গণতান্ত্রিক জনগণের গণতন্ত্র, এটাই তো মূল কথা। তবে শক্তিশালী বিরোধী দল যখন তৈরি না হয় বা জনসমর্থনের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে শক্তিশালী বিরোধী দলের ঘাটতি দেখা দিলে একটি কাজ করা দরকার, সরকারি দলকে দায়িত্বশীল হতে হয়, দায়িত্ববান হতে হয়, আরো বেশি রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগী হতে হয়, আরো সমন্বয় করতে হয়, আরো সব মতের যে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টে থাকবে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। বিএনপি যদি ব্রুট মেজরিটি পায়, নিশ্চয়ই শক্তিশালী বিরোধী দল না থাকলেও দায়িত্বশীল সরকারি দল হবে। মানে এখন এই রবি ভাই, এই পর্যায়ে একটু ছোট করে শুনি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে নির্বাচনী সমীকরণের সাথে যদি কে কার সাথে থাকবে, জোট কেন্দ্রিক আলোচনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, নানা ধরনের জল্পনা কল্পনা আছে। আপনি কি মনে করেন জোট কেন্দ্রিক নির্বাচন এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে কতটা এগিয়ে দিয়েছে বা পিছিয়ে দিয়েছে, সে আলোচনা তো আছেই। সামনে কি হতে পারে? বিএনপির সাথে যারা আগে ছিল সেই আন্দোলন সংগ্রামে, তারা কি থাকবে নাকি আবার? আমাদের স্পষ্ট ঘোষণা যে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, ফ্যাসিবাদী হটানোর যে আন্দোলন আমাদের ছিল গত 17 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, তার সাথে যারা ঐক্যবদ্ধ ছিল তারা নিশ্চয়ই জোট সরকারে থাকবেন। এবং 31 দফা যেটা আমরা অঙ্গীকার করেছি রাষ্ট্র ব্যবস্থাপনায়, তার সাথে একমত হয়ে যারা বিএনপির সাথে আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে চাইবেন, তাদের সে সুযোগ থাকবে, সরকারি অংশ তাদের সেই সুযোগ থাকবে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম ভাই। আরো আলোচনা শুনবো আমরা। আসতে চাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ভাই আপনার কাছে, যে সরকারের যেটি সরকার এবং বিএনপি সমন্বিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে বৈঠকের পরে যে যৌথ সংবাদ সম্মেলনটি হলো, সেক্ষেত্রে বলা আছে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি না হওয়া নিশ্চিত হলেই যে নির্বাচনের প্রসঙ্গ, এই যে বক্তব্যটি কি আসলে নির্বাচন বা জনগণের পক্ষ থেকে যে নির্বাচনের প্রসঙ্গ, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই ব্যাপারগুলো নিয়ে একটা শব্দগত কূটনীতি কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সকলকে। লন্ডনে যে সাক্ষাৎ হলো, এরপরে এখান থেকে যে আলোচনা আসছে বিচার এবং সংস্কারের পরে নির্বাচন, ডেফিনেটলি আমরা এই কথার উপরে একমত। আপনারা এটা সমর্থন করেন? আমরা এটা সমর্থন করি। বিচার এবং সংস্কার এটার যদি উন্নয়ন না হয় বা দৃশ্যমান, জাতি যাতে যদি আশা করতে পারে যে না, বিচার এবং সংস্কার যেই পর্যায়ে এখন আসছে, এখন নির্বাচন হতে পারে। জি। যখন অধিকাংশ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো বলবে যে না, এখন নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এরপরে নির্বাচন হোক, এ ব্যাপারে আমরা 100% একমত। আর রাজনৈতিক কূটনৈতিক কোনো কথা বললো কিনা, এইটা বিভিন্ন ব্যাখ্যা করা যায়। তা আমার মনে হয় কোনো নেগেটিভ ব্যাখ্যা না করাই ভালো। যে কথা আমরা যেহেতু একমত, এটা পজিটিভলি আমরা নিব। বিচার এবং সংস্কার, এরপরে নির্বাচন। আর প্লেইং ফিল্ডের ব্যাপারে বিভিন্ন কথা আসছে, ঐক্যমতের ব্যাপারে কিছু কথা আসছে। আমাদের ফারুক ভাই যে বললেন অধিকাংশ রাজনৈতিক দল একমত হলে সেইটা হবে, অধিকাংশ মেজরিটি মাস্ট, ওই থিওরি অনুযায়ী। আমি এখানে একটু দ্বিমত পোষণ করবো এইভাবে যে আসলে অধিকাংশ রাজনৈতিক দল বলতে বাংলাদেশে 5-7টা রাজনৈতিক দল বাদ দিলে বাকি দলগুলোর তো অনেকের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ নাই। অনেক এরকম দলও আছে যাদের একটা সিএনজির মধ্যে পুরো কেন্দ্রীয় কমিটি নেওয়া যায়, এরকম দলও আছে। একটি সিএনজির মধ্যে এরকম দলও বাংলাদেশে আছে অনেক। এদেরকেও যদি আপনি অন্য দলের সাথে একই পালায় ওজন দেন, তাহলে তো ঠিক হবে না। আমি বলবো অধিকাংশ না, দায়িত্বশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন তাদের ঐক্যমত। দায়িত্বশীল বলতে কি আপনি এটা বোঝাতে চান কিনা যে রাজনৈতিক দল একটা বড় সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করে, সেই অর্থে? জি। সেটা এখন পরিমাপ করা, নির্বাচন ছাড়া কিভাবে পরিমাপ করবে? এটা নির্বাচন ছাড়া পরিমাপ করার, বিগত দিনে যারা নির্বাচনে কি পরিমাণ পার্সেন্টেজ ভোট পেয়েছে, মানে সেইটা দেখে তাদের ওজন। বিগত সময় তো নির্বাচন তো হয় নাই, 15 বছর আগে তো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেটা ঠিক আছে। সময় তো অনেক দল ছিল না। হ্যাঁ। তারপরে মাঝখানে 2018 পর্যন্ত
সরি 2021-এও তো অনেক দল নির্বাচনে গিয়েছিল। 21 না 24-এ যেটা তো হচ্ছে 24-এর নির্বাচনে শুধু আওয়ামী লীগ গেছে, অন্য দল তো যায় নাই। তো 2021-এর নির্বাচনে তো অন্যান্য দল গেছিল 18 নির্বাচনে। এরপরে 14 নির্বাচনেও অনেকে গেছিল। 14 তো আসলে একেবারে একতরফা নির্বাচন, এটা নির্বাচনের সংজ্ঞার মধ্যে পড়ে না। সেটা দিয়ে মূল্যায়ন করা যায় কিছুটা। মানে আপনি বলছেন যে অতীতের তারপর রেকর্ড দেখে মূল্যায়ন চেয়ারম্যানই করা। স্থানীয় সরকার নির্বাচনে অনেক দলই তারা ক্যান্ডিডেট দিছে, সেখান থেকে মূল্যায়ন করা যায়। তাহলে এইটা একটু বলেন যে আপনারা অনেকেই বলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, এটা কি ওই মতে কি আপনারা এখন একমত? এটা আমরা স্থানীয় সরকার নির্বাচন শুধু এই কথার উপরে একমত না, দুইটা কারণে একমত। জি, একটা হলো নির্বাচন কমিশনের নির্বাচন উপহার দেওয়ার সক্ষমতা কতটুকু তৈরি হয়েছে, এটার পরীক্ষার প্রয়োজন আছে। জি, আমরা দেখব তারা স্থানীয় সরকার যদি সুষ্ঠুভাবে করতে পারে, জাতি আশ্বস্ত হবে যে না, সংসদ নির্বাচনে তারা সুষ্ঠু করতে পারবে। আরেকটা বিষয় হলো দলীয় সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন কখনো সুষ্ঠু হয় না, তখন সেখানে পেশি শক্তি ব্যবহার হয়, দলীয়করণ করা হয়। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই। এই জন্য আগে চান। আবুল খায়ের ভাই, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। বেশটা সময়ের পাটুরিপে আসতে চাই যে আসলে কোন নির্বাচন আগে হওয়া প্রয়োজন, সেই আলোচনা তো আমরা অনেকদিন ধরে করলাম। আজকেও আমরা আবুল খায়ের ভাইয়ের আলোচনা শুনলাম। পাশাপাশি এইটা একটু আপনার কাছ থেকে শুনি, একটা আইনগত লিগ্যাল তো একটা প্যারামিটার রয়েছে, পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা প্রসঙ্গ, যে আসলে ঐক্যের মানদণ্ড নির্ধারণ করার প্রশ্নে যে পলিসি অথবা যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে জায়গায় আসা দরকার, আপনি গণঅভ্যুত্থানের চেতনা রাজনৈতিক দলগুলো যেভাবে ধারণ করে তার প্রেক্ষাপটে কতটুকু সম্ভব বাংলাদেশে? জি, ধন্যবাদ। আসলে একটা টার্মস আছে ডেমোস্প্রুডেন্স, অর্থাৎ ল যখন তৈরি করা হবে তখন জনগণের আকাঙ্ক্ষা যেন ল মেকিংয়ে প্রতিফলিত হয়। সেই হিসাবে এই আন্দোলন পরবর্তী সময় যেহেতু রিকনসিলিয়েশন কাউন্সিল করা হয়েছে, আন্দোলনের ধারণ বাহকটাকে এখানে রিফ্লেক্ট হতে হবে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে আন্দোলনের আদর্শটা কি ছিল। আন্দোলনের আদর্শটা ছিল অবশ্যই অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি শেখ হাসিনা। সেখানে কেউ কমিউনিস্ট ছিলেন, কেউ ইসলামিস্ট ছিলেন, কেউ লিবারেল ছিলেন, কেউ আল্ট্রা লিবারিস্ট ছিলেন। এখন তারা কিভাবে ঐক্যমত হয়ে একটি সংবিধান পরিবর্তন করবে, ওই জায়গাটাতে আদর্শিকভাবে একটা গ্যাপ থাকবে, যেটা যতদিন যাচ্ছে আরো বাড়ছে, দ্বন্দ্ব বাড়ছে। এর বাইরে যেটা আছে যে কাঠামোগতভাবে আমরা দেখলাম দীর্ঘদিন বিভিন্ন সময় যেই সরকার এসেছে তারাই আস্তে আস্তে দানব হয়ে গেছে। বিশেষ করে 17 বছর 16 বছর থাকার কারণে আওয়ামী লীগ শেষের দিকে সম্পূর্ণ দানব হয়ে গিয়েছিল। তার মধ্যে আর্টিকেল 70 একটা কারণ, যে তাদের এমপিদের কোনো ফ্রিডম ছিল না, যদিও এমপিদের কিন্তু কথা বলতে কোনো বাধা আইনে নাই, কিন্তু যেহেতু ভোট দিতে পারবে না অটোমেটিক্যালি কথা বলতেও তারা বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল। একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে একটা লিমিটেশন তৈরি হবে, এক কক্ষ ভুল করলেও আরেক কক্ষ সংশোধন করবে। স্ট্যান্ডিং কমিটি, আমি সংসদে 6 বছর ছিলাম, স্ট্যান্ডিং কমিটি অসাধারণ সরকারের একটা সীমাবদ্ধ সরকারের দৃষ্টান্ত হতে পারে। তো সেখানে স্ট্যান্ডিং কমিটির ফরমেশন কিভাবে হবে? এতদিন পর্যন্ত ছিল যিনি প্রাইম মিনিস্টার তিনি স্ট্যান্ডিং কমিটির সদস্য পর্যন্ত ঠিক করে দেন, এবং কাউকে 2টো কমিটিতে দেন, কাউকে 3টে কমিটিতে দেন, সভাপতি উনি ঠিক করে দেন। তো সেটা কিভাবে হবে এটা আমরা রূপরেখা তৈরি করতে পারি, যে অ্যাটলিস্ট এই 5টি স্ট্যান্ডিং কমিটি অপোজিশন, লিডার অফ অপোজিশন দিবেন, এরকম একটা হতে পারে। স্পিকার একজন থাকবেন, তিনি সরকারি দলেরই হন সব দেশের। ডেপুটি স্পিকার 2জন হতে পারে, সেখানে একজন বিরোধী দল থেকে আসতে পারে। এই জিনিস, এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রেও বিরোধী দলের একটা ছোট ভূমিকা রাখা প্রয়োজন। আর যে বিভিন্ন কমিশনগুলো হয়, ইলেকশন কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, কম্পিটিশন কমিশন, সুপিরিয়র জুডিশিয়াল কাউন্সিল কমিশন, এগুলোতে যদি আমরা বিরোধী দলের ভূমিকা রাখি তাহলে সেক্ষেত্রে সরকার কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। আর একটা জিনিস কেউ এখন পর্যন্ত বলছে না, সেটা হচ্ছে আর্টিকেল 116A। এখানে বলা আছে যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধস্তন আদালতের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদায়ন করতে পারবেন। রাষ্ট্রপতি বলতে কিন্তু ওটা রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি বলতে ওটা প্রাইম মিনিস্টার। প্র্যাকটিক্যালি 116A দিয়ে প্রাইম মিনিস্টার জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর রাষ্ট্রপতির 2টো ক্ষমতা বলা আছে, একটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে নিয়োগ দেওয়া, আর একটা চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া। এর বাইরে আর যত জায়গায় রাষ্ট্রপতি বলা আছে, যিনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন, উনি ইলেকশন কমিশনার নিয়োগ দেন, উনি আর্মি চিফ স্টাফ নিয়োগ দেন, উনি যুদ্ধ ঘোষণা করেন, উনি অর্ডিন্যান্স করেন, সমস্ত ক্ষমতাই কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাডভাইস ছাড়া উনি করতে পারবেন না। এখন প্রাইম মিনিস্টার নাই, এখন কি হবে? এটা একটা একাডেমিক ইস্যু আসবে, বা যখন প্রাইম মিনিস্টার থাকবে এগুলো সবই প্রাইম মিনিস্টারের পাওয়ার। সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টই চাচ্ছি, কেউ কিন্তু ওয়াশিংটন মডেল গভর্নমেন্ট চাচ্ছি না। তাহলে আমরা যদি রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা বাড়াই দিই, অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি আর প্রাইম মিনিস্টার কনফ্লিক্ট হবে, রাষ্ট্র চলবে না। সুতরাং যা করতে হবে যেটাই চিন্তা ভাবনা করে অনেক দূর চিন্তা করে, শুধুমাত্র এই এক্সপিরিয়েন্স দিয়ে না, আরো কত ধরনের সিচুয়েশন আসতে পারে
কত ধরনের সিচুয়েশন আসছে, এটা মাথায় রেখে আগাতে হবে। আগাতে হবে। আর 71 আমাদের একটা ঐতিহ্যের জায়গা, ধারণ বাহনের জায়গা, ইসলাম ধর্ম আমাদের একটা আবেগের জায়গা, বৌদ্ধবাদ আমাদের আবেগের জায়গা। আমরা যাই করি এই কনসেপশনগুলো যেন বাদ না যায়। মানে সেগুলো তো ইতিহাসগত আমাদের মৌলিক ভিত্তি, মানে সেই জায়গাতে যাতে কোনো Exactly, ধরনের মানে বাধা এমন না কিছু আসে। যেন করা না হয়, ইতিহাসের এই ভিত্তিগুলো যেন নষ্ট হয়ে না যায়। মানে আপনার আলোচনার সূত্র ধরে পরবর্তী পর্যায়ে যেটা শুনবো, আপনার কাছে আমি প্রশ্নটি রেখে যাই, যে এই যে যখনই কোনো কমিশন, বিশেষ করে জাতীয় সাংবিধানিক কমিশনের প্রসঙ্গ যখন আলোচনা আসলো, পক্ষে বিপক্ষে মতামত আছে, আবার কথা বলাকে প্রসঙ্গ করে দিয়ে ওয়াক আউট করারও প্রসঙ্গ আছে, আবার তাদেরকে মানে সবাই নিয়ে আসার সেই উদাহরণও তৈরি হচ্ছে। সব কিছু মিলে এই ধরনের পরিস্থিতি দাঁড়ালে মানে দিন শেষে যেটি বলছেন যে বিএনপি সহ যারা এই পরিস্থিতিকে একটা পলিটিক্যাল সলিউশন বলছেন এবং সেক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলো আপনার কাছে আমি রেখে গেলাম। পরবর্তী পর্যায়ে আমরা শুনবো। মুক্তাদির রশিদ রোমিও, আপনার কাছে আসতে চাই। ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, রাজনৈতিক দলগুলোর যে উপলব্ধি, গণঅভ্যুত্থানকে ধারণ করা, পাশাপাশি বিভিন্ন বিষয়ে যে মতামতগুলো আমরা লক্ষ্য করছি, তাতে কি আপনার কাছে মনে হয় যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমরা একটা দেশের সংস্কার করে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে তাদের প্রতি আমরা সম্মান জানাতে চাই, এই বোধোদয়গুলো কি দেখছেন? এই বোধোদয় দেখছেন কিনা? আমি অনেস্টলি আমি এগুলো দেখছি না। এইটার জন্য প্রথমেই আমার মনে হয়েছে যে শুরুতেই ফাটলটা ধরানো হয়েছে যে এইটার মাস্টার মাইন্ডকে আমরা এখানে ফেরত যেতে চাই। কারণ আপনি যখন এর আগে মুক্তিযুদ্ধ 71-এ সবাই, এটা গণযুদ্ধ ছিল, সেই যুদ্ধকে যখন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা রাজনৈতিক দল তার ক্রেডিট নিয়ে সেই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দাঁড় করায় ফেলেছে এবং আপনি দেখেছেন যে মানুষ কিভাবে সেটাকে পরে প্রত্যাখ্যান করেছে। ঠিক একই ফর্মুলায় 24-এর পরবর্তীতে সব কিছুকে কন্ট্রাডিক্টরি করে দেওয়া হলো এবং একে অপরের সঙ্গে কনফ্লিক্টিং একটা রিলেশনে চলে যাওয়া হলো। বিশেষ করে যদি আপনি দেখেন যে এই মুহূর্তে একজন মাস্টার মাইন্ড করা হলো, একজন এক দফার ঘোষণা করা হলো, কেউ বন্দর বন্ধু হয়ে আবির্ভাব ঘটলো, আমরা দেখলাম যে তারা একটা রিজেম্বল করার চেষ্টা করতেছে যে আগে কি ছিল সেটার একটা নতুন বাংলাদেশের নামে, বাংলাদেশ 2.0-তে তারা নতুন করে সবকিছু রেপ্লিকা করার চেষ্টা করে, নতুন বন্দোবস্ত। এইগুলো আসলে আমার কাছে খুবই হাস্যকর এবং মানে বালখিল্যতা মনে হয়। বাংলাদেশে তারা যখন আন্দোলন করেছে, তারা সংস্কারের জন্য বলেছে বা তারা সংস্কার চায়, এই ধরনের কোনো কথাবার্তা নিয়ে কিন্তু তারা সংস্কার করেনি, তারা কোনো রেভলিউশনও করেনি। হোয়াট দে ওয়ান্ট, আমরা একটা পেয়েছি, আমাদের একটা ইউনাইটেড ফোর্স ছিল, আমরা সবাই চেয়েছিলাম যে সরকার পরিবর্তন হোক এবং সুন্দর একটা গণতান্ত্রিক কাঠামো আসুক। সেই কাঠামোটা কেমন হবে এটা কেবলমাত্র বিএনপির দায়িত্ব না, আবার কেবলমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা জামাত ইসলামের দায়িত্ব না, এটা রিফ্লেকশন থাকতে হবে। আপনি অনলাইনে টুইট করবেন, বটর বাহিনী সমানে বিএনপির বিরুদ্ধে কথা বলবে বা জামাতের বিরুদ্ধে কথা বলবে, সেই রিফ্লেকশন দিয়ে যদি আপনি মনে করতে চান যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এখন এরকম, ইটস রং। আমি মনে করি যে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়ে, যেমন এইখানে যারা ঐক্যমত কমিশনে কথা বলছেন বা যারা যাচ্ছেন, তাদের অনেকে সংসদ ভবনে 5 তারিখের আগে কোনোদিন ঢুকেনি নাই, ঠিক আছে, তারা এসে বলতেছেন যে এইটা করতে হবে, সেটা করতে হবে। আপনি একটা রাজনৈতিক দল হিসাবে কতটুকু সাকসেসফুল হয়েছেন তার পরিমাপ করার জন্য উনি কটাক্ষ করে বলছেন যে একটা সিএনজিতে ঢুকে যায়। হতে পারে একটা সিএনজিতে ঢুকে যাওয়া একটা দল, কিন্তু সেই দলটা গত 15 বছর স্বৈরাজ শাসনের বিরুদ্ধে কথা বলেছে কিনা? আমরা তো দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দল শেখ হাসিনার সময় একদম ফ্রি চেক 18 সালের নির্বাচনের সময় ঘুরে বেড়াইছে, বিএনপি মায়ের খাইছে সবখানে। তো এরকম এক দলগুলো যখন কটাক্ষ করে, তখন আমার মনে হয় তাদের ভিতরে গণতান্ত্রিক পরিবেশের অভাব আছে। আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে যে এই ইলেকশনটাকে যদি ডিলে করা যায় তাহলে বিএনপির কিছুটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এর ফলে বিএনপি না, এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখি, অন্য দল যেগুলো আছে তারা হয়তো কিছু ভোটের লিভারেজ পাবে না, কিন্তু বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কেন? না, তারা মনে করছে যে বিএনপি এই অস্থির হয়ে যাবে, বিএনপি চাঁদাবাজি করছে, এরকম অভিযোগগুলো প্রমিনেন্ট হবে, সে সংঘর্ষে জড়াচ্ছে, সেটা সামনে চলে আসবে, সে অস্থিরতা হয়ে গেছে তা সেগুলোকে চলে আসবে। কিন্তু দেখেন, আপনি যখন পাওয়ার ব্রোক করেন, পাওয়ার স্টেক হোল্ডারটা আসলে কারা? রাজনৈতিক দলগুলোই তো। আপনি তো অন্য মানুষকে এনে করতে পারবেন না। আই ওয়াজ টকিং টু ওয়ান মানে ফরেন ডিপ্লোম্যাট, তাকে আমি বলতেছিলাম যে তোমার কাছে কি মনে হচ্ছে? তা বলে দেখো, আমরা চাচ্ছি তোমরা তোমাদের সমস্যাটা সলভ করো। দেখেন শ্রীলঙ্কাতে কি হয়েছে, তো আমরা যদি না পারি তখন কি হবে? না, শ্রীলঙ্কাতে কি হয়েছে, শ্রীলঙ্কাতে আমি আবার একটা এক্সাম্পল আমি দিচ্ছিলাম একটু আগে, এই একটা
ব্রিটিশ কিং এর পার্টি ছিল, সেখানে বলতেছিলাম যে বুফে যখন দেওয়া হয় 160-70 রকমের মেনু থাকে, আপনি কি সবগুলো ট্রাই করেন? ইউ ডোন্ট ট্রাই। আপনি হচ্ছে বেস্ট গুলাকে ট্রাই করেন, অথবা যে জিনিসটা আপনি খাননি সেই জিনিসটাকে আপনি ট্রাই করেন। এখন আপনি সবগুলো ট্রাই করলেন এবং আপনি আসার পরে আপনি সবকিছু বমি করে ফেলে দিলেন, আপনি কিছু অ্যাচিভ করতে পারলেন না। আমাদের এখন যেটা হয়েছে এক্স্যাক্টলি এরকম হচ্ছে, সবকিছু নিয়ে আপনি মাথা সবই খেতে হবে। সবকিছু হইতে হবে, হবে না, এটা এর হাস্যকর হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ একটা সুন্দর ডেমোক্রেটিক সিস্টেম চায়, যার মধ্য দিয়ে সে তার ভোট দিতে পারবে, সে তার নেতৃত্বকে চয়েস করতে পারবে। আজকে রবিউল ভাইকে দিবে, কালকে শাহাদত ভাইকে দিবে, পরশুদিন আমি সেলিম হায়দার পাটোয়ারি ভাই, শামীম হায়দার পাটোয়ারি, সরি শামীম হায়দার পাটোয়ারি ভাইকে দিবো। মুক্তাদির রশিদ রমি ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শোনা একটু সেলিম ভাই আপনার কাছে আসতে চাই, যেটি প্রথম দিকে আলোচনার প্রেক্ষাপট আপনি বলছিলেন যে আসলে যে বিষয়টি নিয়ে দ্বিমত বা বিপক্ষ সংখ্যাটা বাড়ি হচ্ছে, সেই আলোচনাটা ঝুলে যাচ্ছে। তাহলে সরকার যে যৌথ, যে লন্ডনে যে যৌথ সংবাদ সম্মেলন হলো, সেখানে যে সংস্কার বিচারের প্রশ্নে পর্যাপ্ত অগ্রগতি না হলে তখন সেই নির্বাচন কখন হবে সেটা নিয়ে কিন্তু এক ধরনের আছে তো শেষের যে অংশটা, এই জায়গা থেকে আসলে সেই পর্যাপ্ত অগ্রগতির জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা? দেখুন, বিচারের ব্যবস্থাটা তো আরো আগে থেকে করা দরকার ছিল এবং অনেকগুলো সময় নষ্ট করেছে বিচারে। তারপরও বিচারটা দৃশ্যমান হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিচারটা দৃশ্যমান হবে। বিচারটা কিন্তু আপনার শেষ করা যাবে না এবং বিচারটা চলমান প্রক্রিয়া, দীর্ঘদিন একটা সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনি ন্যায় বিচার করতে চান। আর আপনি ধরে বেঁধে ফাঁসি দিয়ে ফেললে তো সেটা অন্য কথা। আপনার ওই আপনার গণজাগরণ মঞ্চের মতো বিচার চাই না, ফাঁসি চাই, আমরা তো সেরকম বলতে চাই না। আমরা চাই যে আলাদা মানে আপনার বিচারিক পদ্ধতিতেই বিচারটা হোক এবং বিচারিক পদ্ধতিতেই আপনার আসামি শাস্তি ভোগ করুক, সেটা আমরা চাই। আর সংস্কারের যে সংস্কারের ব্যাপারটা হলো যে আমরা তো অনেকটা গুছিয়ে এনেছি, কিন্তু বিভিন্ন কারণে এটা আপনার লেন্দি হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত মানে এই লেন্দি হওয়ার সাথে কি পর্যাপ্ত অগ্রগতির সম্পর্ক কতটুকু, এইটাই আমার এটা আমরা বারবার বলছি। আমরা তো প্রচন্ড চাপের মধ্যে রেখেছি, মানে সংস্কার মানে কমিশনকে চাপের মধ্যে রেখেছি এবং আমরা বলছি যে আপনার দিনের আলোচনা দিনের মধ্যে শেষ করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দল এতে বাগড়া বাজাচ্ছে। আপনার কয়েকটি রাজনৈতিক দল পারপাসলি চাচ্ছে যে, মানে তাদের নাম কি বলা যাবে? না, নাম বলা যাবে। যেমন বলেন। আপনার ধরেন যে এনসিপি আপনার যে কোনো আলোচনার মধ্যেই চাচ্ছে যে এটা একটা মানে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া। আবার আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন আবার আপনার এনসিপি যা বলে সে কথাটাই শোনার চেষ্টা করছে। আবার জামাত ইসলামেরও একটা আপনার তারা শোনার চেষ্টা করছে। আমি একটু শুনি, এটা কি কাউকে ফেভার দেওয়ার প্রশ্নে নাকি আসলে কথার গুরুত্বের প্রেক্ষাপটে? কথা গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটও মানে তারা সেটা চেষ্টা করছে এবং তারা পর্যাপ্ত সময়ও দিচ্ছে। ধরুন আমরা কথা বললে হয়তো আমাদেরকে 1 মিনিটের মধ্যে থামিয়ে দেওয়া হচ্ছে আর তাদেরকে অফুরন্ত সময় দেওয়া হচ্ছে। এখন আজকে যেটা ঘটেছে যে জামাতে ইসলামের প্রতিনিধি গতকালকে আসেন নাই, তারা আপনার একটু অভিমান করেছেন যে আপনার লন্ডনের মধ্যে বৈঠকের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা ওনারা অভিমান করতেই পারেন, কিন্তু সারা জাতি উল্লাসিত এবং সারা জাতি কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে এবং মনে করেছে যে এর থেকে একটা আপনার যে একটা কালো মেঘ কেটে গেছে এবং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে অনিবার্য, এর থেকে আবার যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু ওনারা যখন বক্তব্য রাখা শুরু করেছে, বক্তব্যের মধ্যে দিয়ে বক্তব্যটা রাখবে যে আপনার ইয়ের ব্যাপারে, আপনার আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে অথবা আপনার স্থানীয় সরকারের আপনার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা যেগুলো এজেন্ডার বহির্ভূত ওনারা দীর্ঘ আলোচনা করতেছেন এবং একটা পর্যায়ে বলতেছেন যে উপদেষ্টা মহোদয় এই ধরনের একটা বৈঠক করে আর তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং এই নিরপেক্ষতা হারানোর প্রেক্ষিতে ওনার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমরা একেবারে সন্দিহান। তখন আমি দাঁড়িয়ে বলেছি যে আপনি তো এজেন্ডার বাইরে কথা বলছেন, এজেন্ডার বাইরে তো কথা বলার কোনো অধিকার নাই। তখন উনি একটা কথা বলার প্রেক্ষিতে কিন্তু 5-7টা রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে যে আমাদের এখানে থাকার দরকার নেই, আমরা তাহলে ওয়াকআউট করছি। তো ওয়াকআউট করতে গিয়ে একজন গণতা ফোরামের মাহবুব সাহেব ওয়াকআউট করেছে, পরে আমরা গিয়ে তাকে আবার ধরে নিয়ে এসেছি, কারণ নির্বাচন কমিশন আপনার ঐক্যমত্য কমিশন থেকে বলা হচ্ছে যে আমরা জিনিসটা বিবেচনা নিয়েছি, ভবিষ্যতে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সেলিম ভাই এই প্রশ্নটা আমি একটু করি, সেটা হচ্ছে রবিবার যাওয়ার কাছে আগে যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আলোচনাটি আছে যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটাকে অনেকে কোড আনকোড নাটকের কথা বলছেন যে এই আলোচনাকে কেন্দ্র করে এক গ্রুপ বেরিয়ে যাবে, আবার এক গ্রুপ তাদের কিনে আসবে, না ভাই যা হয়েছে আসুন আলোচনা আমরা করি। এরকম কোন পরিস্থিতি হয়েছে কিনা? এই আলোচনাটা কিন্তু আছে না, এইরকম পরিস্থিতি না। এখন ব্যাপারটা হলো যে কি আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত করা। আমি আজকে বলেছি এটা কি জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি শতভাগ জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন তো চেষ্টা করবে যে একটা ঐক্যমত্য সৃষ্টি করার জন্য, সেখানে 2-4টা দল এটা বিরোধিতা করবেই, বিরোধিতার খাতিরে বিরোধিতা করবে অথবা অপ্রয়োজনীয় বিরোধিতা করবে,
কিন্তু আপনার মেজরিটি যেটা গ্রহণ করবে আপনার সেটাকেই গ্রহণযোগ্য মনে করেই তো আপনাকে আগাতে হবে। এটাই তো গণতন্ত্রের ভাষা। এটাই তো গণতন্ত্র। জি, এখন সেলিম ভাই। দুইটা দল আপনার এটার ব্যাপারে ভেটো দিল বা করলো, বললো যে এটা এইভাবে হবে না, এইভাবে হবে। তো ঠিক আছে, তাহলে সংখ্যার আলোচনাটা বিচারে সেটি কোন- আজকের জন্য বাদ দিলাম, আগামী পরশুদিন এটা আলোচনা করব। এটা তো হইতে পারে এটা না। হতে পারে। জি, রবি, এই জায়গাটাতে আসতে চাই। জাতীয় ঐকমত্য কমিশনে যা হচ্ছে, আমরা গণমাধ্যমে যা কিছু জানছি বা একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনি যতটুকু জানছেন, এই জায়গাতে কতটুকু আস্থা রাখতে পারেন যে তারা একটা ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি করে জাতিকে নির্বাচনমুখী করবে? না, আস্থা তো রাখতেই হবে, এবং আস্থা মানে হীন হওয়ার কোনো কারণ নেই। অনেক বিষয় তো অগ্রগতি হয়েছে, এবং জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু বলেছে যে সমস্ত বিষয়ে আমরা একমত হব সেইগুলি সংস্কার হবে, অর্ডিন্যান্স জারি করে হোক। আর যেগুলি আমরা একমত হব না সেইগুলি আপনি রাজনৈতিক দলগুলি তাদের ইস্তেহারে নিয়ে যেতে পারে, নির্বাচনের পর মহান জাতীয় সংসদে ঐক্যমতের ভিত্তিতে বা মেজরিটি ভিত্তিতে সেগুলি রাজনৈতিক দলগুলি বা পরবর্তী সরকার বিবেচনা করবে। এটা তো তারা বলেছে, স্পষ্ট করেছে। তবে তারা যে প্রক্রিয়াটা অগ্রসর হচ্ছে গতি স্লোত, কিন্তু এখনো পর্যন্ত তারা প্রাকচ্যুত হয়েছে বলে আমার কাছে মানে এই যে যেটি ভাই বলছিলেন, আপনিও নিজেও সেটি জানেন যে ঐক্যমত্য কমিশনের সাথে কোনো একটা বিষয় আলোচনা করতে গিয়ে যেখানে বিপক্ষের পাল্লাটা ভারী হচ্ছে বা পক্ষ বিপক্ষের প্রসঙ্গটা বেশি গুরুত্ব পাচ্ছে, সেই আলোচনাগুলো ঝুলে যাচ্ছে বা গতি কমে যাচ্ছে। এটা কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা এর পেছনে? এটি আমি প্রশ্ন। বিশেষ উদ্দেশ্য এখনো পর্যন্ত মনে করছি না। তবে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছাটাকে প্রাধান্য দিতে চেয়েছে প্রথম থেকে। সেই প্রক্রিয়া থেকে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারেনি, তবে অনেকটা এসেছে, বাকিটাও আসবে। কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অভিজ্ঞতা অভাব আছে, অস্বীকার করা যাবে না। আবার ধরুন রাজনীতির জ্ঞান শূন্য, এটা তো বলতেই হবে আপনাকে। আর হচ্ছে পুঁথিগত জানা, অথবা ধরেন ওই কল্পনাগুলিকে প্রাধান্য দেওয়ার একটা চেষ্টা রয়েছে। একটা স্বপ্নের বাংলাদেশ চাই। এখন স্বপ্নের বাংলাদেশ তাদের কল্পনার মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবিক বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র ব্যবস্থাপনার বহুমাত্রিকতা, এবং ধরেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জন্ম, এবং বাংলাদেশের ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্যাগুলি যে জায়গায়, সেই জ্ঞানের অভাব আছে বিধায় আমার কাছে মনে হয় যে কোনো কোনো সময় তারা কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে, করণীয় নির্ধারণে ব্যর্থ হচ্ছে, সমন্বয় করতে সফল হচ্ছে না। আপনি ক্ষমতার ভারসাম্য দরকার, আমরা সবাই বলছি। কিন্তু তারা তো বলে যে পরিপূর্ণভাবে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না। না, রাজনৈতিক দলগুলি তাদের সহযোগিতা করছে না, একথা ঠিক হবে না। রাজনৈতিক দলগুলি প্রথম থেকে তাদের সহযোগিতা করছে, কিন্তু রাজনৈতিক সহযোগিতাটা কি এটাই তারা বোঝেন না, যেহেতু রাজনৈতিক জ্ঞান নেই। আমি আপনাকে বললাম ভারসাম্য দরকার ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় ভারসাম্য আপনি কি ক্ষমতাহীন করে করবেন? ক্ষমতাহীন করা আর ক্ষমতা ভারসাম্য এক নয়। ক্ষমতার অপব্যবহার করলে ফাঁসিবাদী হয়, আমরা সবাই জানি। কিন্তু আপনার যথাযথ ক্ষমতার ব্যবহার করতে না পারলে তো সুশাসনও হয় না। আবার সরকার আছে, তার ক্ষমতা নেই, তাকে কি হবে? সেটা তো জরাজীর্ণ শাসন হয়। তো এই ধাপগুলি যদি আপনি না বোঝেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থাপনায় সমস্যাগুলি চিহ্নিত করতে আপনার সমস্যা হবে। এবং আমরা যে লক্ষ্যে একটা গণ অভ্যুত্থান করে গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, তা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে। মনে রাখা দরকার, একটা নির্বাচিত সরকার দায়বদ্ধ থাকবে শুধুমাত্র পার্লামেন্টের কাছে। এখন আপনি এনসিসি করতে চান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল করতে চান, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে চান, আবার একটা সরকারও রাখতে চান, তো এইটার ক্ষমতার আপনি ভারসাম্য কিভাবে করবেন? আপনি মনে করছেন একটা নির্বাচিত সরকার দানব হয়ে যায়, আওয়ামী লীগ দানব হয়েছে, আপনি সবাইকে দানব ভাবছেন, গুড। কিন্তু সেই দানবকে নিয়ন্ত্রণ করার জন্য আরো একটা এনসিসি দানব তৈরি করছেন, যার কোনো দায়বদ্ধতা নেই। আচ্ছা, যে কিভাবে নিযুক্ত হবে? নির্বাচিত হচ্ছে না সে। আচ্ছা, আমাদের আপনার বিচার বিভাগ রয়েছে, বিচার বিভাগকে আমরা স্বতন্ত্র করলে নিশ্চয়ই সরকার, তিনটি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সমন্বয় হলে সব সমস্যার সমাধান হবে। এখন রাষ্ট্রপতি আছেন, তিনি রাষ্ট্রের প্রধান। এখন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান, এই দুজনকে যদি আপনি ভারসাম্য করেন, ঠিক আছে, কিন্তু কে কার উপর সুপ্রিয়র, এই প্রতিযোগিতায় যদি নামেন, অর্থাৎ আপনি কাল্পনিকভাবে একটা সরকারকে নিয়ন্ত্রণ করবার জন্য অনেকগুলি প্রভাবক তৈরি করতে চাচ্ছেন, যেটা সুশাসনের জন্য অন্তরায়, যেটা গণতন্ত্রের জন্য অন্তরায়, যেটা জনগণের নির্বাচিত প্রতিনিধিকে যথাযথভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় এক ধরনের বাধা সৃষ্টি করার নামান্তর মাত্র। সেইগুলি কাম্য হবে। একেবারে ছোট করে একটু শুনতে চাই রবি আলম ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি হবে অথবা সমান সমান ক্ষমতা হবে, এটি কি সম্ভব কিনা? না, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব, আমি আবারও বলছি, সরকারের, প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে জনগণের কাছে।
এটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা জায়গা। হ্যাঁ, আপনি আমরা যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, 70 অনুচ্ছেদে আমাদের পরিবর্তন এখন আসছে। আপনি ধরেন এক ব্যক্তি পরপর 2 বারে বেশি প্রধানমন্ত্রী হবে না। রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে আমরা বলেছি এটা সাংবিধানিক কমিশন করা যেতে পারে। আমরা এও বলেছি যে আপনি যদি করেন রাষ্ট্রের 3টি বিভাগ সাংবিধানিক কমিশন ব্যাপারে আপনার দল তো বিরোধিতা করেছে, তবে একটা হচ্ছে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত না হলে আপনারা বলছেন এটি কতটা ভালো ফলাফল দিবে সাংবিধানিক কমিশনের? সাংবিধানিক কমিশন কাউন্সিল, আচ্ছা। কমিশন যেটা বলেছে নিয়োগের ক্ষেত্রে একটা কমিশন হবে, সেটা আলাদা জিনিস, দুটি এক জিনিস নয়। এখন আপনি জাতীয় সাংবিধানিক কাউন্সিল করতে বলছেন, তারা কিভাবে নির্বাচিত হবে, কাদের কাছে দায়বদ্ধ থাকবে? সেটা কারো কাছে দায়বদ্ধ থাকছে না। এখন নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধি দায়বদ্ধ থাকবে একটা অনির্বাচিত প্রতিনিধিদের কাছে, গোষ্ঠীর কাছে। এইগুলি বলছি যারা ভাবছেন, তারা আমেরিকা থেকে একটা আনছেন, ব্রিটেন থেকে একটা আনতে চান, সুইডেন থেকে একটা আনতে চান, ভারত থেকে একটা আনতে চান, কল্পকাহিনী কিছু কিছু পড়েছেন, জেনেছেন, বোঝার চেষ্টা করছেন, এসে সুযোগ পেয়েছেন, এইখানে সংলাপের নামে দীর্ঘক্ষণ গিয়ে যার যার মতো করে বলে চলে আসছেন। একদিনের রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে যারা এখানে যায়, একটা সরকার তো পরের কথা, একটা টার্ম। একদিনের রাজনীতির অভিজ্ঞতা আছে, গিয়ে সবক দিচ্ছেন সমস্ত রাজনৈতিক দলকে। এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে সেটা গণতন্ত্র, আমি আবারও বলছি, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং জনগণের ক্ষমতায়ন এবং প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণের অন্তরায় কোনো কোনো সময় তৈরি হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, আসতে চাই আসলে যারা আমাদের সংস্কার বিচারের প্রশ্ন কিংবা একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন পর্যায়ে সরকারে যারা আছেন, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, সেই কাঠামো সম্পর্কে, বাংলাদেশের যে কাঠামো, প্রচলিত কাঠামো সম্পর্কে সম্যক ধারণা, সেই বিষয়গুলো কার কতটুকু আছে, এটা নিয়েই শেখ রবিউল আলম ভাই প্রশ্ন তুলেছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখুন, এখানে আমাদের রবিউল ইসলাম ভাই বেশ কয়েকটি বিষয়, রবিউল আলম ভাই বেশ কয়েকটি বিষয় সামনে নিয়ে আসছেন। এই যে আনাআনির ইতিহাস, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকেই রয়েছে। আজকে বাংলাদেশের আইন কানুন, পার্লামেন্ট, যা কিছু বলি না কেন, সবকিছু তো আমাদের ধার করা, কি আমাদের নিজস্ব আছে। তো সুতরাং আগে যেহেতু আমরা ওই যে ওয়েস্টমিনিস্টার থেকে, ওই যে ব্রিটেন থেকে, ওই বিভিন্ন দেশ থেকে ধার করে এনে যা এতদিন সেট আপ দিয়েছিলাম, সেই সেট আপের ফর্মুলাই তো আমাদের বাংলাদেশ ফাংশন করে নাই। যেহেতু ওই ফর্মুলা, ওই ফাংশন এখন আর ফাংশন করছে না, ব্যর্থ হয়েছে, বিধায় কিন্তু নতুনত্বের প্রয়োজন হয়েছে। এখন যদি আমাদের নতুনত্ব দরকারই হয়ে যায় বা প্রয়োজনীয় হয়, তাহলে আমরা বিদেশ থেকে ধার করতে অসুবিধাটা কোথায়? সুতরাং এই ধার করার ইতিহাস আমাদের দীর্ঘদিনের। সুতরাং এটা নিয়ে অতি কথা বলা, অতি বাড়াবাড়ি করা বা এটা নিয়ে ওই অতিরঞ্জিত, এটা আমি মনে করি এই মুহূর্তে কোনো কাম্য বিষয় বলে আমি মনে করি না। তো যাই হোক, রবিউল আলম ভাই আপনি বলেছেন, রবিবার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে, এটা আমি প্রশ্ন আকারে বলছি, যেটা আপনি নিলেন বিভিন্ন জায়গা থেকে ধার করলেন অথবা সংযুক্ত করলেন, সেটা যদি ভালো ফলাফল তৈরি করতে না পারে, তাহলে আসলে ধার করে তো আবার নতুন বিপত্তি তৈরি হয়। আপনাকে তো ইমপ্লিমেন্টেশনে যেতে হবে আগে। আপনি পরীক্ষার টেবিলেই বসলেন না, পরীক্ষায় দিলেন না, তার আগে বলছেন পাস করবেন না ফেল করবেন। হোয়াট ইজ দিস? আগে পরীক্ষা দেন, পরীক্ষার টেবিলে বসেন, লেখেন, তারপরে যদি ফেল করেন তখন বলবেন যে এবারটা পড়াশোনা করে নাই, পড়াশোনা না করে পড়ার টেবিলে বসছে, পরীক্ষার টেবিলে। আপনি পরীক্ষার টেবিলে বসালেন না, খাতা দিলেন না, কলম দিলেন না, কোয়েশ্চেন পেপার দিলেন না, আর আপনি বলছেন তার আগে ফেল করবেন না পাস করবেন। হোয়াট ইজ দিস? এটা তো এইভাবে না, আবার পরীক্ষা দিতে দিতে আবার সেই 17 বছর লেগে যায়। পরীক্ষার টেবিলে বসিয়ে পরীক্ষা নেবেন, কোয়েশ্চেন পেপার দেবেন, সে পরীক্ষা দেবে, এরপরে তাকে জাজ করেন সে পাস করছে না ফেল করছে, তারপরে বলেন যে তুমি পড়াশোনা করো নাই বিদায় ফেল করছো। কিন্তু তার আগেই যদি আপনি এভাবে ধরেন যে তাকে এক প্রকার হিউমিলেট করা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে নেগেটিভ ভাবে জাজ করা, নো, এটা কোনোভাবে কাম্য নয়। আপনি আগে তাকে পড়ার টেবিলে বা পরীক্ষার টেবিলে বসান, পরীক্ষাটা নেন। এবার আসেন, আমাদের রবিউল ভাই বেশ কয়েকটি বিষয় সামনে নিয়ে আসছে। লেভেল প্লেইং ফিল্ড, এটা কখন তৈরি হয়? আফটার শিডিউল ডিক্লারেশন, নির্বাচনের তফসিলের পরে। এখন কথা হচ্ছে নির্বাচনের তফসিল ধরে নিলাম যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তাহলে হয়তো বা এটা অক্টোবর বা নভেম্বরের তফসিল হবে। এখন কথা হচ্ছে তফসিলের আগেই আপনি যদি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, রাজনৈতিক এনভায়রনমেন্ট গরম করে ফেলেন, যেখানে বিরোধী মত বা ভিন্ন মত বা আদার্স যে আপনার ক্যান্ডিডেট যারা, তারা নিজ নিজ এলাকায় যেতে পারছে না, ক্যাম্পেইন করতে পারছে না, বাধা দিচ্ছে, হামলা করছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি কিভাবে একটা তফসিল ঘোষণার মাধ্যমে ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ ইলেকশন আশা করছেন? না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু রবিউল আলম ভাইয়ের কাছে ছিল। সে বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে। এটা যেমন এখানে আমরা একটা কথা বারবার বলছি যে এই গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা একটা অরাজনৈতিক সরকার। যদি আমরা কার্যত পক্ষে ধরেই নিই, যদিও এদের অনেক ধরেন যে দুর্বলতা আছে বা এদের পক্ষপাতিত্ব আছে ইত্যাদি ইত্যাদি, সেটা আমি সাইডে রাখলাম। এই সরকার যদি অরাজনৈতিক সরকার হয়ে থাকে, তাহলে এই সরকারকে সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া, ব্যাকআপ দেওয়া কার দায়িত্ব? আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর। সুতরাং আমাদের জায়গা থেকে পলিটিক্যাল পার্টির যে জায়গাটা, এই জায়গাতে সবচাইতে বড় পলিটিক্যাল অর্গান কি? বিএনপি, বা সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি।
সুতরাং বড় পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপির দায় এবং দায়বদ্ধতা, আমি আবার বলছি দায় এন্ড দায়বদ্ধতা, এই দুটো বিষয়কেই বিএনপিকে সবচেয়ে বেশি ধরেন যে চিন্তা করতে না হবে। তাহলে বিএনপি ব্যত্যয় ঘটিয়েছে কোন কোন জায়গায় সেটা বলেন। এই যে আমি বলছি বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ধরেন যে নানাভাবে যারা ধরেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট নিজ নিজ এলাকায় ধরেন যে যারা ক্যাম্পেইন করছেন, প্রচারণা চালাচ্ছেন, নানান জায়গায় এরকম সংকট তৈরি হচ্ছে। তো এই জায়গায় আমরা বলছি যে বিএনপির উনি জায়গা নিজে থেকে পেয়েছেন যদি কিনা? বিএনপির জায়গা উনি থেকে পেয়েছেন যদি কিনা বাধা? ধরেন তারা স্মুথলি সাপোর্টিং যে বিষয়টা, এটা যদি তারা সেভাবে অ্যাপ্লাই করতে পারে ওই জায়গাতে, তাহলে ধরেন যে অন্যান্য প্রার্থী যারা আছে তারা স্মুথলি কাজ করবে, সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। মুক্তাদির ভাই, আপনার কাছে যেটা প্রশ্নটা রাখলেন যে সেটা আপনার এলাকায় আপনি ক্যাম্পেইন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? না, আপনার আমার দলের- এলাকায় পাই নাই, হ্যাঁ। বিভিন্ন এলাকায় হয়েছে। আমার দলের প্রধান নুরুল হক নূর, মানে অ্যাক্টিভ, মানে সেটাকে তো আমরা অবশ্যই না, এটাকে না, আমরা আপনি- নিন্দা জানাই, আপনি কিন্তু আমরা দলের বলছি সেটা প্রধান- রবি ভাই বলছেন, কিন্তু আচ্ছা, আমরা আপনার একটু- দলের- আমি একটু- যেটা বলবো একটু- আপনাকে হ্যাঁ, কি? বলেন। আপনার দলের প্রধানের বাধা তো নিত্য সঙ্গী, এলাকা কেন, ঢাকায় থাকলে বাধা, সব জায়গায় বাধা। উনি তো তাহলে এটা তো ভাই আওয়ামী লীগের মধ্যে একটা মানে প্রশ্ন উনি তো হয়ে জাতীয় নেতা, জাতীয় নেতাদের এটা আওয়ামী লীগ প্রতিবন্ধকতা বলতো। থাকে, বাধা ঠিক। থাকে। উনি তো নতুন করে বাধার সম্মুখীন হন না, যেখানে যান সেখানে বাধার সম্মুখীন হন। কথাটা হচ্ছে এইভাবে তো উনি প্রসিদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন, শানিত হবেন। না, আমার বক্তব্যটা হচ্ছে কি, আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝাচ্ছি, দেখেন লেভেল উইনিং ভোট তৈরি করবেন নাকি? এখন বলেন যে লেভেল উইনিং ভোট লাগবে, তারপর নির্বাচন করব। না, এই কথা কারণ দুই দল জেতার সমান সম্ভাবনা না হলে গণতন্ত্রের প্রতিযোগিতা হয় না। তাহলে আমরা ভাই কেন ইলেকশনে যাবো? আমরা তো জানি হেরে যাব। লেভেল উইনিং ভোট, লেভেল প্লেইং ফিল্ড, এগুলি নিশ্চয়তা ধরেন রাষ্ট্রের দায়িত্ব রয়েছে লেভেল প্লেইং ফিল্ড, কিন্তু সেটা বাধ্যবাধকতা। আমি যেটা মিন করতে চেয়েছিলাম, শিডিউল ডিক্লারের পর রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা পারেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন। না, রবি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বিপিন সরাসরি আপনাদের স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে তিনি দায়ী করেছেন, আপনারা কোনো একটা ব্যবস্থা নিয়েছেন দলীয়? কেন এখন তো এরকম ব্যক্ত করে ঘটেনি। একটা লোককে দীর্ঘ সময় ধরে না, না, অবরুদ্ধ করে রেখেছে আপনার তারা দলের নেতাকর্মীরা। অবরুদ্ধ, এটা বিএনপির কোনো লোকজন, আমি বিপিনের যে জেনে বক্তব্য। বলছি, শোনেন। জি ভাই, ওই আসনটা, ওই না, আমি আপনার কাছে ফিরছি ভাই, কি বলে সেটা শুনে আসি। বিএনপির ওখানে শক্ত অবস্থান রয়েছে। কেউ কেউ মনে করে, আমি ফ্রাঙ্কলি এবং অনেস্টলি স্পিকিং, যে নুরুল হক নুরু সাহেব হয়তো জোটের হয়ে ওখানে নির্বাচন করতে পারে, আমাদের জোটের হয়ে। আপনারা তো আগেই তাকে চিঠি দিয়েছেন। প্লিজ শোনেন। জি বলেন। বাট বিএনপির ওখানে স্ট্রং একাধিক শক্ত প্রার্থী রয়েছে, তারাও মাঠে আছে, যেহেতু বিষয়টা একেবারে নিশ্চিত না। যার যার মতো করে মাঠে জনসংযোগ করছে, সভা সমাবেশ করছে। সেখানে একই এলাকায় সমাবেশ হওয়ার ফলে দুইজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, এবং সেখানে নুরুল হক নুরুর, আমি তো গাড়ি বহর দেখেছি যেভাবে নুরুল হক নুরু আসছে, এবং সেগুলোতে যেভাবে ভাইরাস হচ্ছে যে নুরুকে প্রতিরোধ করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। হাজার হাজার মোটরসাইকেলে নুরুকে আসতেছে। এখন নুরু কোনো জায়গায় একটু বাধা পাইলে দোষ, আর নুরু যেখানে অবাধে চলে অন্যান্য রাজনৈতিক দলকে বা তাদের সমাবেশকে সেখান থেকে ভণ্ডুল করে দিতে পারে, সেখানে দোষ না। এই অভিযোগ করা মানে হচ্ছে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা আর নিজেদের রাজনৈতিক দৈন্যতা। ফারুক হাসান। ধন্যবাদ রবি ভাই। দেখেন, আপনি যে বিষয়টা বারবার সামনে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এটা আসলে আমি মনে করি আওয়ামী লীগের মতো একটা অবস্থা, যে নুরু তো সব জায়গায় বাধা পাচ্ছে। হোয়াট ইজ দিস? না, আমি ইতিবাচকভাবে দেখছি, ইতিবাচকভাবে দেখছি। আওয়ামী লীগের আমলে আমি ফারুক হাসান 22 বার হামলার শিকার হয়েছি। এই যে আমার কপালে দেখছেন এখন সন্ত্রাসীদের অস্ত্রে আঘাত, আপনিও আশা করি অসংখ্যবার হামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রিমান্ডে গেছেন। এখন আমি যদি সেই বিষয়টা অ্যাড্রেস করি, আপনাকে হিউমিলেট করার চেষ্টা করি, ইটস নট এ গুড সাইন ফর ডেমোক্রেসি। সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে, ধরেন বিএনপির প্রার্থী হাসান, না, আপনি দায়টা রাষ্ট্রকে দিচ্ছেন না কেন, সরকারকে দিচ্ছেন না কেন? সেখানে আইন শৃঙ্খলা বাধা যদি হয়, কেন আপনি আমাকে দিচ্ছেন? আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাধা দিত, তাহলে আমি সরকারকে দিতাম। বাধাটা তো সরকার দেয় না, হলো না। বাধা দিয়েছে আমাকে। আপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। সরকারকে দায়িত্ব, বিএনপি তো আপনার নিরাপত্তা বিঘ্নিত ঘটায়। বাধা দিয়েছে বিএনপির প্রার্থী। ধরেন এখানে সরকার বিএনপি তো প্রার্থী নাই ওখানে। মানে বিএনপি নেতা, বিএনপি নেতা। বলুন। একবারে ক্লিয়ার, ধরেন প্রশাসন যদি আমাকে বাধা দিত, আমি প্রোগ্রাম করতে চাই, ডিসি এসপি আমাকে দিচ্ছে না করতে, তাহলে আমি সরকারকে দায় দেবো। না, না। এখন কথা হচ্ছে আমার প্রটেক্ট করে আপনাকে দায়িত্ব। কে বাধা দিয়েছে? এগুলা মনে হয় বাধা political দিয়েছে stand। বিএনপি প্রার্থী হাসান মামুন। এখন আমার প্রশ্ন, বিএনপি যদি তার সেই লিবারেল জায়গা থেকে এই জিনিসটাকে মানে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতেন, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেন। অ্যাকশন কি নিয়েছেন? ন্যূনতম শোকজটা পর্যন্ত করেন নাই। না, এখন আমার কথা হচ্ছে, প্রমাণ হয়নি, আপনি বিষয়যুক্ত। নুরুল হক নূর, আমি ফারুক হাসানকে এক পাল্লায় মাপলে হবে না, বিকজ নুরুল হক নূর একটা পার্টির প্রধান, এবং বিগত সময়ে যে আমরা যুগপৎ আন্দোলন করেছি, এই যুগপৎ আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর, এবং সে একটা পার্টিকে লিড করে ডাকসুর সাথে ভিপি ছিল। আপনি নুরুল হক নূরকে আরেকটা 3-4 জন নেতার সাথে তুলনা করলে এটা হবে না। সুতরাং তার জায়গা থেকে তার এলাকায় সে নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে না। আর আপনি এটাকে ভিন্নভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের নিতে হবে। আজব, আপনি তো বাধা দিয়েছেন। না, না, বাধা দেয়নি তো। সে অবাধে গিয়েছে,
পাশে আমাদের নেতাদেরও এই যে ভাই, প্রোগ্রাম না, না, ছিল। এভাবে আপনারা কথা বাইরে বলিয়েন না, please। দেয়নি। এভাবে কথা বললেন না। আমি জেনে আমরা বলছি। শুনেন, আমি জেনে বলছি। আমরা পরিশীল এবং পরিশীলিত পরিমার্জিত আচরণ বিএনপির কাছ থেকে প্রত্যাশা করছি, বিকজ আপকামিং পাওয়ার হিসাবে, পাওয়ার পার্টি হিসাবে বিএনপি যেহেতু ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ, এই ধরনের বক্তব্য কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না, এটা কাম্য নয়। এবার আসেন, এই যে আমাদের সংস্কার নিয়ে ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে, এখন আপনারা বলতেছেন যে সংস্কারের বিষয়ে সবগুলো দল শতভাগ একমত হবে না, ইটস ট্রু। এখন কথা হচ্ছে মেজর কিছু পলিটিক্যাল ফান্ডামেন্টাল আপনার পয়েন্ট আছে যেগুলোতে অবশ্যই আমাদের সবগুলো রাজনৈতিক দলের একটা মেজর কনসার্ন নেওয়া জরুরি। যেমন ধরেন, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু বিএনপিও আগে এগ্রি করেছিল। এখন তারা হঠাৎ করে এসে এটাতে বলছে পরপর 2 মেয়াদ। তা আপনারা এখান থেকে মানে এখানে ইউটার্ন নিলেন কেন? না, না, আমরা প্রথমেই পরপর না, আগে ছিল। আপনি জানেন না, from the beginning থেকে আমরা তাই বলি। আমি যতটুকু জানি, না, আমি না, আমি জুলাই বলছি, সেই from বছর the beginning পর। থেকে তো যাই হোক, এটা আমার হয়তো ভুল শোনা হতে পারে। না, না। আমি আসলে 31 দফা মানে প্রণয়নের সাথে আমি নিজেও যুক্ত না, না, ছিলাম। তাহলে তো আগে এখানে 10 দফা ছিল, এটা 3 কিন্তু নম্বর, আমরা 31 4 দফা নম্বর ইত্যাদি। পেজে ওকে, আছে। ওকে, এটা আমার ভুল হতে পারে। এবার আসেন আমাদের এই যে সাংবিধানিক কাউন্সিল, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জি। এটা নিয়ে আপনাদের অনেক আপত্তি, অনেক কথা রয়েছে। এটা হলো অসুবিধাটা কোথায়? মানে আমরা যদি সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়ন চাই, জনগণের কল্যাণ চাই এবং বাংলাদেশকে একটা কাঠামোগত ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে সংস্কারগুলো অতীব জরুরি প্রয়োজন, যে যে কারণে ইতিমধ্যে বা ইতিপূর্বে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সেই ফ্যাসিস্ট যাতে ভবিষ্যতে তৈরি না হয়, সেরকম সংস্কারে আমাদের ঐক্যমত্যে না, এখন না না ভাই, এখানে তো জোর করে নেওয়ার কোনো সুযোগ নেই। জোর তো তারা করছি যদি না মনে আমরা। করে যে তারা জোর তো যাবে না, করছি এটা না। সমর্থন করে না, করে না। জোরের তো কিছু নেই। জি। পিআর পদ্ধতি হলো প্রবলেমটা কোথায়? এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এটাতে বিএনপির আপত্তিটা কেন? ধরেন যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে বিএনপি অফকোর্স বড় দল হিসেবে তাদের সমর্থন বেশি, তারাই বেশি ভোট পাবে, তারাই পার্লামেন্টে যাবে। মানে এই পিআর পদ্ধতিতে ইলেকশন হলে তাদের প্রবলেমটা কোথায়? কোথায় বলেন, আপনারা কি আমি বুঝতে বলবো, পেরেছেন? আমি বলবো, অনুষ্ঠান হবে কেন? না, না, এখানে আপনি যেটা চাইবেন হ্যাঁ। সেটা হলে সমস্যা না, নাই। না, রবি ভাই। আপনি যেটা চাইবেন সেটা আমার চাইতে হবে কেন? তাহলে আপনি যেটা চাইবেন সেটা আমি কেন চাইবো? সেটা এই জন্য বলছি, জনগণের কাছে যান। Of course, okay. জনগণের কাছে যান। আপনি ইশতেহার নিয়ে জনগণের কাছে যান। অত যাচ্ছেন না। I agree. আপনি জনগণের কাছে যান ইশতেহার নিয়ে। অত যাচ্ছেন না। গণভোট চাই আসলে কতজন মানুষ, গণভোট যে কতজন চায় এটা আপনি কেমনে বলতেছেন? আপনি ওইটা না, 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 ইশতেহার নিয়ে জনগণের কাছে যান। চাচ্ছে। না, বিএনপি গণভোট চায়, এটা কে বললো? বিএনপি গণভোট চায়? না, না, ভাই, না, না, আমরা কেউ চাই না। Just one সেলিম ভাই, minute, আপনার কাছে one minute, ফিরছি, জি। please. না, না। যেহেতু এখানে এটা জোর করে একটা ঐক্যমত্য চাওয়া। হচ্ছে না, ধরেন পলিটিক্যাল শুনেন। মেজর পার্টি, প্লিজ 1 মিনিট, পলিটিক্যাল মেজর পার্টিগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না আমরা, দ্যাটস ফাইন। তাহলে এই মুহূর্তে এই ধরেন যে একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা লিড দিচ্ছি জনগণকে, তাহলে আমরা জনগণের কাছে যাই। আমরা বিগত ধরেন যে 3টা মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে এটাই বলেছি যে যেসব জায়গায় শতভাগ ঐক্যমত্য আমরা পৌঁছাতে পারবো না বা ধরেন যে ঐক্যমত্য হবে না, সেসব বিষয়ে আপনারা জনগণের সামনে ছেড়ে দেন। না, 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 আপনি একটু আপনি শুনুন। কাহিনী সেলিম ভাই, বানাচ্ছেন। মানে এটা খুব কাহিনী না, 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 আপনি তো বলেন না, সেলিম ভাই, সেলিম ভাই, জনগণের দিকে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দলের ইশতেহার ওইটা নিয়ে যান জনগণের কাছে। না, নির্বাচিত এটা হয়েছে করে পার্লামেন্টে কেন করেন। না, এটা বেসিক্যালি না, 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 ওনারা না, যেটা করতেছে, এটা তো কখনোই শুনেন, না, না, ব্যাপারটা তো ভুল ব্যাখ্যা করা না, না, হচ্ছে। আমার প্রশ্ন হলো সেলিম ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে জায়গাগুলোতে বা পয়েন্টগুলোতে বা ইস্যুগুলোতে একমত হতে পারবে না, সেখানে গণভোটের সমাধান কিনা? না, গণভোট তো অবশ্যই সমাধান নয়। এখানে আপনার 167টা প্রশ্ন উত্তর আকারে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। জি। সেখানে প্রায় 120টার মতো আপনার এটাতে ঐক্যমত্য হয়েছে, 120টা সবাই মেনে নিয়েছে। সেখানে ধরেন 20 থেকে 25টা এটা কেউ মানবে না, এটা মানার কোনো উপায় নাই। আর 20টার মতো আছে যেটা নিয়ে আলোচনা চলছে। জি। তা আলোচনার মধ্যে তো সমাধান হয়েছে। আপনার এটা একটা ঐতিহাসিক সমাধান হয়েছে যে সংবিধানের ৭০ দ্বারা আপনার সেখানে আপনার সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, শুধুমাত্র আস্থা ভোট এবং আপনার অর্থ বিল ছাড়া। তাহলে এটা একটা ইয়ে হয়েছে। নারী আসন 100টা বৃদ্ধি করার ব্যাপারে প্রত্যেকে একমত হয়েছে, 50 থেকে 100 আসন। একমতটা হতে পারে না যে নারী আসনটা কি সরাসরি নির্বাচন হবে আপনার নাকি অনবাধিকার নির্বাচন হবে। সেই কারণে বলেছে যে এটার জন্য সময় বৃদ্ধি করার জন্য দেওয়া হয়েছে। এবং আরো কিছু কিছু ব্যাপার আছে। আমরা আশা করছি যে ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু মেজরিটি যেটাকে সাপোর্ট করে সেখানে আমরা ঐক্যমত্যের ভিত্তি ধরে সেলিম ভাই, আমরা একটু মুক্ত দিন ভাই, আলোচনা শুনে আমি আপনার কাছে ফিরছি। আপনার কাছে আমি ফিরছি। আমি ওনাদেরকে যতদিন এই ইউনুস সরকারের কাজ দেখছি, ফলো করছি এবং খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং আপনি যদি একদম 80s যান, যারা 80s স্ত্রীগুলা খেয়াল করেন, এরশাদ সাহেব আসার পরে যেটা করেছিলেন, উনি ওনার দল গঠনের আগে খুব সুন্দরভাবে উনি এইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে তার লোকজন রেডি করছেন, তারপরে উপজেলার নির্বাচন দিয়ে তিনি লোকজন রেডি করছেন, তারপরে ওনার দল গঠন করছেন, তারপরে উনি একটা হানা ভোট দিলেন। আমি দেখছি যে একইভাবে এরশাদ সাহেব যে মডেলে এটা করছিলেন
ঠিক একইভাবে এই সময়ে একই রকম শোরগোল শুরু হচ্ছে। আমি ধারণা করতেছি 80s যে মানুষগুলো, যে আমলাগুলো, যে বুদ্ধিজীবীগুলা পরামর্শ দিত, সেই মানুষগুলোই এখন ডক্টর ইউনূস সাহেব বা এই যারা সেই ছাত্রনেতা আছে- মানুষগুলোর মধ্যে সবাই কি এখন আছে? মানে ওই অনেক মানুষ তো আছে এখনো তো বয়স্ক মানে অনেক- ধারণাগতভাবে বেঁচে আছে। ধারণাগত ভাবে বেঁচে আছেন এবং ওই একই মডেলে গণভোট, কথা হইলেই গণভোট। ভাই গণভোট, আপনারা সাধারণ ভোট দিতে বলেন, যে যখনই সাধারণ ভোট আসতেছে আপনি বলতেছেন যে ভাই নাই এই সরকার দিতে পারবে কিনা, কোন ভোট দিতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আবার বলেন আপনি গণভোট দিতে। আপনি গণভোট দিতে চাচ্ছেন, তাহলে বলেন যে বাংলাদেশে বিএনপি আপনি কোন প্রশ্নে আপনি দিতে চান, গণভোটটা দিতে চান সেটা বলেন। না সেই প্রশ্নটা হলো যে বিষয়গুলোতে একমত হতে পারছে না। পিয়ার, আমি বললাম প্রত্যেকটা জিনিসে যদি আপনি গণভোট দিতে চান, তাহলে 5,000 কোটি টাকা করে, 500 কোটি টাকা করে আমার প্রত্যেকবার এক একটা ভোটে খরচ হবে, গণতন্ত্রের নামে কোনো কিছু আসবে না। গণতন্ত্র সেখানে দেবেন না। গণতন্ত্র করার জন্য ভাই তো বলে দিল ইতিমধ্যে 126টা বিষয়ে আমরা একমত হয়েছি। হ্যাঁ, হচ্ছে। আপনি ফাইন, হ্যাঁ, এখন কথা হচ্ছে কোনগুলো তো হই নাই, হয় না, সেটা প্রত্যেকটাতে আপনি আমার গণভোট দিবেন। হচ্ছে ঢাকার বানান বাংলাদেশে আপনি ম্যান্ডেট নিয়ে আপনি যাবেন, শুরু হয় না। না ভাই, আপনি ঢাকা লেখেন না, কিন্তু যেটাতে মেজর প্রবলেম, যেটা ফ্যাসিস্ট তৈরি করে, কি ফ্যাসিস্ট তৈরি করে? আপনি কিভাবে বলছেন ফ্যাসিস্ট তৈরি করে? কিসের ফ্যাসিস্ট তৈরি হয়? এগুলো আপনারা ভুল তথ্য দিচ্ছেন। আপনি গণতন্ত্রের উপরে এনজিও বাসদের ক্ষমতাকে স্থায়িত করছেন। আপনি রেজিম চেঞ্জের একটা ফ্যাক্টরি তৈরি করছেন। ভবিষ্যতে রেজিম যাতে চেঞ্জ করতে পারেন আপনি সেই সিস্টেম করতেছেন। আপনার মতো করে পপেট বসাই দিবেন, আমেরিকা ইউরোপের লোক বসাই দিবেন, দিয়ে আপনি হচ্ছে তৈরি করবেন। এইগুলো আপনারা শুনেন, আপনারা গণতান্ত্রিক হলে এটা কখনোই কাজ করতেন না। আগাচ্ছেন এভাবে বিএনপি যদি পাওয়ারে আসে, আমি মনে করি বেশি দিন লাস্টিং করতে পারবে। ভাই সেটা আপনারা ফেলাই দেন না, আপনারা গণতান্ত্রিকভাবে ফেলাই দেন না। যে ফর্মুলায় আগাচ্ছে তারা যদি পাওয়ারেও আসে, আই থিংক আমার অ্যানালাইসিস বলে তারা 2 থেকে 3 ইয়ার্স এর মধ্যে ভাই হোক, সেটাই হোক। এই ভাবনাটা বিএনপি হবে। উনাদের ধরেন যে শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, বা দীর্ঘদিন একসাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সামগ্রিক কষ্ট পাবেন। কষ্টের কথা মানে কষ্টের জায়গায় বলছি না, বলছি আপনারা আসলে আপনাদের নিজেদের না যে ফিউচার লং টার্ম যে চিন্তা, আমি একটা ছোট প্রশ্ন ফারুক ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে মানে একেবারে শুরুর দিকে এই সরকার গঠনের কয়েক মাস পরেই 2-1টি আসনে কিন্তু আমার যতটুকু মনে পড়ে 2 থেকে 3টি আসনে কিন্তু কিছু প্রার্থীকে বিএনপির সাথে যারা আন্দোলন অথবা গণঅভ্যুত্থানে 6টি আসনে এক ধরনের লিখিত কিন্তু এক ধরনের ডিক্লারেশন বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো। তাহলে হঠাৎ করে নুরুর আসনে কি হলো? না এটা আসলে ওই নমিনেশন বা ওই না চূড়ান্ত নমিনেশন সেটা তো বলছি না, শুনতে তো হবে আগে। আচ্ছা বলুন। কথা হচ্ছে তারা তাদের জায়গা থেকে, এটা আমাদের পক্ষ থেকে আমরা বিএনপিকে বলি নাই, বিএনপি উইলিংলি তাদের জায়গা থেকে, আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, তাদের জায়গা থেকে তারা মনে করেছে যে এই যুগপৎ আন্দোলনের যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, এদের এলাকায় যাতে বিএনপির নেতাকর্মীরা ঝামেলা না করে, এই জন্য নির্বিঘ্নে তারা যাতে কাজ করতে পারে, এই জন্য চিঠি দিয়েছে। এখন প্রবলেমটা কোথায়? চিঠি দেওয়ার পরেও যখন বিএনপির নেতাকর্মীরা আমাদের ধরেন যে ভিপি নুরুল হক নূরের এলাকায় ঝামেলা পাকিয়েছেন, সেখানে বাধা দিচ্ছেন, সেখানে তার কার্যক্রমে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, এরপরে আপনি যখন নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলবেন, আপনার কি মনে হয় এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা যদি সামনে আগাই এবং একটা নির্বাচনের শিডিউল ঘোষণা হয়, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে আগামীতে? কোনোভাবেই তো সুযোগ নেই। যেখানে বিএনপির চিঠি দেওয়া সত্ত্বেও তার এলাকায় বিএনপি নেতাকর্মীরা ঝামেলা করেছে, তাহলে যার এলাকায় চিঠি দেয় নাই ভবিষ্যতে তার এলাকায় কি করতে হবে? এখানে বিএনপি বড় পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকে এগুলো ডিল করতে হবে, তাদেরকে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিতে হবে, নির্দেশনা দিতে হবে যে বাংলাদেশে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যাতে প্রত্যেকটা এলাকায় নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করতে পারে, সেখানে যাতে আমাদের নেতাকর্মীরা কোনোভাবে কোনো ধরনের বাধা প্রদান না করে এটা নিশ্চিত করতে হবে। আমি একটু শুনেছি বেশ স্বাধীনতার পার্টির আসছে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আমরা আলোচনা শুনবো স্বাধীনতার পার্টি যেটি আমাদের আমরা একটু শুনে আসছি যে বেশ স্বাধীনতার পার্টির যেটি ফারুক হাসান বলছেন যে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়ার পরও যখন এই অবস্থা, তফসিল ঘোষণা করলে কি অবস্থা? ফারুক হাসানরা বিএনপি চিঠি নিয়ে বিএনপিকে গালিগালাজ করতেছে, না এটা গালিগালাজের প্রশ্ন না, বিএনপিকে চাপ দিচ্ছে, রাজনীতির মধ্যে রাজনীতি। আর ওই চিঠি ছাড়া কি হতো তাহলে এটা চিন্তা করেন, ওই চিঠিটা ছাড়া গণ অধিকার পরিষদের কি হবে? যদি বিএনপি চিঠি না দেয়, আনুকূল্য না দেয়, কোলে তুলে না নেয়, গণ অধিকার পরিষদ একটা আসনও জিততে পারবে না। আলহামদুলিল্লাহ আমি এবং আমি একটু আপনাদের প্রশংসা করবো, অন্যান্য নতুন দলের তুলনায় গণ অধিকার পরিষদে অনেক ম্যাচুর পলিটিশিয়ান আছে, 10-12-15 বছর ধরে মায়ের খাচ্ছে, রাজনীতি করেছে। বাকিদের অবস্থা তো আরো খারাপ নতুন যারা হবে, এটাই বাস্তবতা। বিএনপি সর্ববৃহৎ দল, সামনে দেশ গঠনের একটা সুযোগ বিএনপি পাবে। বিএনপি এখন কিভাবে দেশটা গঠন করবে? অপোজিশন বিএনপিকে চুজ করতে হবে যদি তারা দেশ চালাতে চায়। এবং দুটো উদাহরণ আমি সব সময় দিই,
একটা হচ্ছে ইন্ডিয়া সৃষ্টির পরে জয়প্রকাশ নারায়ণকে ডেকে জওহরলাল নেহরু টাকা দিয়ে বললেন আপনি একটা দল করে 100 জনের অপোজিশন তৈরি করেন। একই উদাহরণ বঙ্গবন্ধুকে জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক দিয়েছিলেন 73 সালে, যে আপনি একটা অপোজিশন তৈরি করেন। বঙ্গবন্ধু হেসেছিলেন। তখনই রাজ্জাক সাহেব বলেছিলেন যে এই সরকারটা টিকবে না। সেরকম বিএনপি এখন ভোট হলে ভোটের জোয়ারে, বাংলাদেশের মানুষ তো জোয়ারে ভেসে যায়, হয়তো বিএনপি 299টা সিট পেয়ে যেতে পারে, তারপরে দেশ চালাবে কিভাবে? সেইখানে গণ অধিকার পরিষদ সহ অন্য সকল দলের অংশগ্রহণ লাগবে। আরেকটা বাস্তবতা, ফ্যাসিবাদ আমরা বলছি, বাস্তবতা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে যে শূন্যতা সৃষ্টি হবে, এই শূন্যতা অন্য দলগুলো কি পূরণ করার ক্যাপাসিটি রাখে? সাংগঠনিক দিক থেকে তাদের ওয়ার্ড কমিটি আছে, খারাপ হোক ভালো হোক, তাদের এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, বাকি কোন দল সংসদে গিয়েছে কবে? যেটা আজকে অনেকে একজন বললেন, এই যে সাংবিধান কমিশন নিয়ে কথা হচ্ছে, সাংবাদিক সাহেব বললেন ওখানে সংসদে গেছে এমন দল কয়টা আছে? এটা পিছনে 17 বছরের স্বৈরতন্ত্রেরও কারণ আছে। ওই গ্যাপটা তো রয়ে যাচ্ছে। এগুলো তো আলোচনা করে সমাধান করতে হবে। আপনি আওয়ামী লীগ বাদ দিবেন, জাতীয় পার্টি বাদ দিবেন, জাসদ বাদ দিবেন, ইলেকশন করবেন কাকে নিয়ে? টকশোয় যেমন পক্ষ লাগে, ইলেকশনেও পক্ষ লাগে। ওই যে নৌকা, এটাও জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের কথা, নৌকায় দুই পাশে পাল্লা দিবা না, এক পাশে দিবা, নৌকা তো ডুবে যাবে। তো সেরকম রাষ্ট্র সরকারও তাই, না, পাল্লা লাগবে। আপনার দল জাতীয় পার্টির সম্পর্কে যেটা বক্তব্য হচ্ছে, যেটা বলছে যে আপনারা ফেসিবাদের সরাসরি কি বলে স্টেকহোল্ডার অথবা অংশীজন ছিলেন, ভোটে অংশগ্রহণ সুবিধাভোগী বলে আমরা ভোটে অংশগ্রহণ করেছি। এটার জন্য আমাদেরকে কিছু ভোট কমতে পারে, কিছু মানুষ সমালোচনা করে। ভোটে অংশ না, আপনারা সরকারও ছিলেন, বিরোধী দলও ছিলেন। এটা একটা টার্মে ছিল, একটা টার্মে 14 থেকে 18 ছিলাম। আর যেটা রেফারেন্ডাম নিয়ে একটা আলাপ হচ্ছে, আমাদের কিন্তু 91 সালে একটা রেফারেন্স আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে না পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট হবে। তখন কিন্তু সেপ্টেম্বর মাসে রেফারেন্ডাম হয়েছিল। সেখানে জাতীয় পার্টি বলেছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের পক্ষে, অর্থাৎ না ভোটের পক্ষে। কিন্তু সেই সময় কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দিয়েছিল যে আমরাও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে, এবং তখন ভাইস চেয়ারম্যান পদটা বাতিল করে দেওয়া হলো। সেই সময় তখন একটা জিনিস করা হয়েছিল যে দলের প্রধান আর সংসদের প্রধান এক হবেন না। যাই হোক, তো তখন কিন্তু গণভোট হয়েছিল। বিএনপি ভোটে জেতার পরেও এরশাদ স্যার পদত্যাগ করলেন 8ই ডিসেম্বর, ভোট হয়ে গেল 3 মাসের মধ্যে। এরপরে সেপ্টেম্বরে গিয়ে কিন্তু ভোট, মানে এই অ্যামেন্ডমেন্টটা র্যাটিফিকেশন করা হলো। এখন যেটা সংবিধানের প্রবলেম হচ্ছে, সংবিধানে গণভোট নাই কিন্তু বর্তমানে, সংবিধান আনঅ্যামেন্ডেবল অ্যাট দ্য মোমেন্ট। আওয়ামী লীগের আমলে সংবিধানকে এমনভাবে নিয়ে যাওয়া হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট করা যায় না। তাহলে আগে আপনার একটা সরকার আসবে, সেই সরকার এসে সংবিধানকে অ্যামেন্ডেবল করবে, দেন নেসেসারি অ্যামেন্ডমেন্টগুলো টেবল করবে, এবং কিছু কিছু অ্যামেন্ডমেন্ট তখন গণভোটে দেবে। এই সরকার এই কাঠামোতে যদি গণভোট করে, এটা বিশৃঙ্খলা বাড়াবে। এই সক্ষমতা এই সরকারের নাই। না, তাহলে সমাধান কি? যে বিষয়গুলো নিয়ে একমত হতে পারছে সমাধান না? আমরা মনে করি ইলেকশনই। তবে অবশ্যই বড় দল হিসেবে বিএনপিকে বুঝতে হবে উইনার্স টেক অল যে সিস্টেমটা বাংলাদেশে আছে, যেটার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে ধাপে ধাপে। আমরা কখনোই যাব না 17 বছর পরে বিএনপি ওই লেভেলে স্বৈরাচার হোক। সেজন্য বিএনপি নিজে থেকেই লিমিটেশন ইম্পোজ করতে হবে যে ওকে আমি আর নিজেকে স্টপ করবো 200-র মধ্যে, আমি 180-তে স্টপ হয়ে যাব, আমি 160-এ স্টপ হয়ে যাব। এই সীমাবদ্ধতা নিজে থেকে ইম্পোজ না করলে আলটিমেটলি বাংলাদেশে যেটা ফারুক সাহেব বললেন, 2-3 বছর পরে আবার আন্দোলন হবে, আবার বিরোধী দলগুলো এক হবে, আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে, এবং হয়তোবা আমরা ভয় পাচ্ছি যে সীমাহীন একটা ক্ষমতার দল বিএনপি হয়ে যাবে। তো সেটার জন্য তো ওই যে সংসদ, ওই যে এটা কাগজে কলমে অঙ্ক কষতে হবে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তখন আওয়ামী লীগের সাথে বসে আওয়ামী লীগকে 38টা আসন দিয়েছিলেন। এরশাদ স্যার 86 সালে বসেছিলেন, জামাত সেই ভোটে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ সেই ভোটে অংশগ্রহণ করেছিল। রাজনীতি তো শুধুমাত্র মাঠের, আমি শেষ করে দিচ্ছি, মারামারি কাটাকাটি বা মানে মাঠের জোয়ার না, রাজনীতি কখনো কোনো অঙ্ক। এই মুহূর্তের রাজনীতি অঙ্ক, আর বড় দল হিসাবে সেই অঙ্কের গণিতবিদটা বিএনপিকে হতে হবে। অসংখ্য ধন্যবাদ। মুক্তাদির ভাই, এরপরে খায়ের ভাইয়ের কথা শুনবো, কি বলবেন? না, আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত বিষয় নিয়ে এনসিপি বা তাদের সমমনা দলগুলো কথা বলছে, এগুলো একটা ইউটোপিয়ান রাষ্ট্রের জন্য তারা করছে। তারা এটা সুইডেন বা নরওয়েতে গিয়ে এগুলো প্র্যাকটিস করলে তারা ভালো করবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বাস্তবতা দেখেন যে কোন রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করছে, আমার ফারুক ভাই একটা চমৎকার কথা বলছে যে তাদের দলের প্রধান নির্যাতনের শিকার হয়েছে, মানে এক ধরনের ইন্টিমিডেশনের শিকার হয়েছে। এটা আমি তীব্র নিন্দা জানাই, কারণ আমার ছোট ভাই নূর খুবই ভালো ছাত্র নেতা, আমি তার কাছ থেকে আমি দেখেছি তার। কিন্তু এই অভিযোগটাও আছে, যেটা উনি খুব কৌশলে হয়তো বা এড়িয়ে গেছেন, যে সেখানে বিএনপির অফিসও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগটাও রয়েছে। আমি বলবো যে উনি এই কথাটা বলেননি যে ঝিনাইদহ 1 আসনে রাশেদ খান সে নির্বিঘ্নে নির্বাচনের প্রচারণা করছেন,
তার ইয়েতে হয়নি। উনি নিজে স্বীকার করেছেন যে ওনার কোনো সমস্যা হয়নি তার এলাকাতে, কারণ উনি খুবই জনপ্রিয়। ওনার অনেক ভিডিও আমি ওনার এলাকা থেকে আমি দেখি। আমার মনে হয় যে আপনি যতটা তর্ক জড়াবেন আপনার এই সংকটটা তত গভীর হবে। আমার কাজ হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের 1400 মানুষ মারা গেছে, একটা ভিত্তি রাষ্ট্রের একটা সময় সৃষ্টি হয়েছে, এবং সমস্যার যে কোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান হয়। আপনি দেখেন বিএনপির সঙ্গে কিছুদিন আগেও সরকারের এক ধরনের কোল্ডনেস ছিল, দুজনকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বাইরে করেছে, কিন্তু একই সঙ্গে যখনই দেখা গেল লন্ডনে উনি গিয়েছিলেন ওনার ভিজিটে, কোইন্সিডেন্টলি, এটা বলা হচ্ছে যে কোইন্সিডেন্ট, সরকারের পক্ষ থেকে বলছে কোইন্সিডেন্টলি উনি মিট করেছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনার সঙ্গে দেখা করেছেন। সবকিছু, অনেক মানুষ এখানে উল্লাস করেছে, আনন্দ পেয়েছে, অনেকে বলেছে যে সমস্যার সমাধান হয়েছে। আমি খুব বেশি একটা আশাবাদী না যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হচ্ছে এবং নির্বাচনের দিকে যাচ্ছে। তারপরেও আমি বলবো যে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাকে সমাধান করতে হবে যৌক্তিকভাবে। আমি একটা ইউটোপিয়ান, আমার জন্য সুবিধা হয়, সবাই সেটাই হয়তো দেখছে, কিন্তু বিএনপিকে অবশ্যই ছাড় দিতে হবে। বিএনপিকে ছাড় দিতে হবে তার নিজের অস্তিত্বের জন্য, আর অন্যান্য দলগুলোকে ছাড় দিতে হবে। আপনারা যদি ছাড় না দেন, আপনারা বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক তারা মারা যায় নাই, তারা বঙ্গোপসাগরে ভেসে যায় নাই। হয়তো 100 জনের কমিটির 20 জন হচ্ছে পালিয়ে গেছে, যারা দুর্ধর্ষ ছিল তারা পালিয়ে গেছে, বাদ বাকি মানুষগুলো তো পালিয়ে যায়নি। তারা কিন্তু এখন অনেক বেশি সংগঠিত, তারা প্রতিনিয়ত তারা দেখছে তাদের নিজেদের গ্রুপের ভিতরে তারা অনেক বেশি একইভাবে কি ধরনের ন্যারেটিভ বিল্ড করবে সেগুলো ফেসবুকে দিচ্ছে, টুইটারে দিচ্ছে, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। আপনারা পক্ষান্তরে হেরে যাবেন, কারণ আপনারা যদি এরকম করতে থাকেন, জাতীয় পার্টি হয়ে যাবে প্রধান বিরোধী দল, সেখানে প্রধান বিরোধী দল হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট, যেটা পাকিস্তানে হয়েছে সেটা হবে। আপনারা সেই দিকে চলে যাচ্ছেন। আমাদের মনে হওয়া উচিত যে এমন একটা প্রেক্ষাপটে স্বৈর শাসনের যারা সমর্থক ছিল সেই মানুষগুলোকে আমরা যাতে মনের থেকে ঘৃণা করে রাজনীতি থেকে দূরে রাখতে পারি, রাজনৈতিক কৌশলের মাধ্যমে, গায়ের জোর দিয়ে না, রাজনৈতিক কৌশলের মাধ্যমে। আবু খায়ের ভাই আসতে চাই যে রাজনৈতিক কৌশল ব্যবহার করে এবং গায়ের জোরের কোনো প্রসঙ্গ নেই, কারণ জনসমর্থন আদায় করতে হলে তো জনগণের কাছে সেটা বলা, এবং নির্বাচন সংস্কারের প্রশ্নে আপনারা যা ভাবছেন সেই প্রসঙ্গগুলোতে জনসমর্থন আদায় কতটা করতে পারছেন, সমর্থন কখন পাচ্ছেন? প্রশ্নের উত্তরের আগে পিছনের থেকে জি, দুইটা কথা বলবো। বলুন। একটা হলো লন্ডনে যে বৈঠক হলো, ওটাকে তো আমরা পজিটিভলি দেখছি এবং স্বাগতম জানাছি, কিন্তু পত্রিকায় দুই ধরনের কথা আসছে। একটা হলো সংস্কার এবং বিচারের পরে দৃশ্যমান একটা অবস্থা সৃষ্টি হওয়ার পরে নির্বাচন জি দেওয়া যেতে পারে ফেব্রুয়ারি মাসে, আর কিছু পত্রিকায় আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা। যদি আগের কথা ঠিক হয়ে থাকে যে এটার উন্নয়ন হলে সংস্কার এবং বিচারে তাহলে নির্বাচন দেওয়া যেতে পারে, এভাবে আমরা একমত। যদি এরকম হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন তারিখ বা নির্ধারণ করা হয়েছে মাসকে, তাহলে আমাদের আমির বিষয়ে বক্তব্য দিয়েছেন যে কোনো একটা দলের প্রতিনিধির সাথে বিদেশের মাটিতে বসে এই সিদ্ধান্ত এটা মেনে নেওয়া যায় না, এবং একান্ত আলাপ কি হয়েছে এটা জাতি জানতে চায়। আমরা এনূর সরকারকে এটা আহ্বান করছি জাতিকে জানানোর জন্য যে একান্ত আলোচনা কি হয়েছে। আরেকটা বিষয় হলো, আমাদের শামীম পাটোয়ারি ভাই বলছেন বহুত্ববাদ বিষয়টা। জি, তো বহুত্ববাদের এগেইনস্টে কিন্তু একাত্মবাদ চলে আসে। 92-93% মুসলমানের দেশে এখানে একাত্মবাদের বাহিরে গিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা বিতর্ক সৃষ্টি হবে। আর আমি মনে করি বিতর্কিত কোনো বিষয় এখন সংস্কারে নিয়ে না আসা। আরেকটা কথা হলো, মূল বিষয়টা হলো, আসলে দেখেন এখানে অনেক কথা চলে আসছে, তো বলুন আপনি আপনার কথা বলুন। স্পেসিফিক এটা ভিন্ন ভিন্ন বলতে গেলে তো অনেক সময় লাগবে, আবার বিতর্কের সৃষ্টি হবে। আমি মনে করি এখানে যারা আছেন জাতির রাহবার বা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা আছেন, আমাদের আলোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হয় এরকম আলোচনা আসা উচিত আমি মনে করি। জি, এখানে আমি দেখতেছি অধিকাংশই আলোচনার মধ্যে যার যার দলের পক্ষে আমরা টানতেছি, সেটা ভুল হোক বা সঠিক হোক। আমার তো মনে হয় আপনি তো আপনার দলের কথা আমার আমি দেশ ও জাতির কল্যাণে যে কাজ যেটা প্রযোজ্য আমি সেরকম কথা বলার চেষ্টা করতেছি। আমি মনে করি দেশ ও জাতির কল্যাণে আমাদের একমত হওয়া উচিত। বিগত দিনে যে সিস্টেমটা ফেল করছে বারবার 54 বছরে, আমরা সেই সিস্টেমে ফিরে যেতে চাই, কারণটা কি? এটা আমার প্রশ্ন। প্রশ্ন কার কাছে?
এটা সবার কাছে আচ্ছা, প্রশ্ন, সবার কাছে। এখানে যারা আলোচকরা আছেন জাতির কাছে প্রশ্ন। পৃথিবীর 91টা দেশে প্রায় পিআর সিস্টেমে নির্বাচন চলতেছে। এই সিস্টেমে আসতে অসুবিধা কোথায়? এবং এই সিস্টেমের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার অনেক যৌক্তিক কারণ আছে। পেশি শক্তি ব্যবহার, এক একজন যে এলাকায় দানব সৃষ্টি হয়, এই দানবীয় এক একজন লিডারদের মাধ্যমে কোনোদিন সমাজে শান্তির আশা করা যায় না। তো আমি মনে করি আসলে সংস্কার বলেন, সংশোধন বলেন, বা আপনার সংবিধান পরিবর্তন বলেন, ডাক্তারের অস্ত্র এবং ডাকাইতের অস্ত্র দুটোটাই কিন্তু অস্ত্র। অস্ত্র যখন ডাকাইতের হাতে পড়ে মানুষের জীবন শেষ হয়ে যায়, আর যখন ডাক্তারের হাতে থাকে তখন মানুষের জীবন বেঁচে যায়। তা সংবিধান বলেন, সংস্কার বলেন বা নীতিমালা বলেন, এটা একটা অস্ত্র, এটা শক্তি। এই শক্তিটা যদি কোনো ভালো মানুষের হাতে থাকে তখন জাতির উপকার হবে। আর যতই ভালো সংশোধন করেন, সংস্কার করেন, যদি এই নীতিমালাটা বা এই সংবিধানটা কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে মানুষের মুক্তি নেই। তবে আপনি কি রাজনৈতিক দলগুলোর প্রতি ভরসা রাখতে পারছেন না? তো ভালো এবং খারাপ এটা মূল্যায়নের উপায় কি? আমরা মনে করি যার পিছনের যে দিনের ইতিহাস ভালো, বর্তমানে ভালো, ভবিষ্যতে তার থেকে ভালো হওয়ার আশা করা যায়। যার বিগত দিনের ইতিহাস বাটপারি, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে পাচার করা, পেশি শক্তি ব্যবহার করা, বর্তমানেও তাও করতেছে, ভবিষ্যতেও সে এটা করবে, এইটি মনে করতে হবে। যে আমি মনে করি আসলে এইটা একটু বলুন। ভালো খায়র ভাই, নেতা নির্বাচন মানে করতে হবে। আপনার পরবর্তী আলোচনা যাওয়ার আগে যে এই গণঅভ্যুত্থানের যে চেতনা বা গণঅভ্যুত্থানের যে ঘটনা বা যে প্রসঙ্গ, সেটি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোই কি শুদ্ধাচার বা কোনো সংশোধনের জায়গা তৈরি করে নাই? মানে আপনার দৃষ্টিতে কি বলে, কোনো তৈরি হয় নাই? কোনোই হয় না, আমি এরকম বলবো না। আচ্ছা, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আগেও চাঁদাবাজি হয়েছে, এখন হচ্ছে। এখনো আগেও ঘাট দখল করে কেউ খাইতো, এখনো খাইতেছে। এখনো রাস্তার পাশে দোকান বসাইয়া যানজটের সৃষ্টি করতেছে, চাঁদাবাজি হইতেছে। এখনো কোর্টে মামলা বাণিজ্য চলতেছে, থানায় মামলা বাণিজ্য চলতেছে। হাজারের উপরে আসামি দিয়ে টাকার বিনিময়ে আসামিদের মুক্তি করা হইতেছে। এমনকি আমার কাছেও চাঁদা চাওয়া হয়েছে, এরকম ঘটনাও আছে। দিতে হয়েছে, মানে দিয়েছেন কি? আমরা অন্য উপায় গ্রহণ করছি, আমরা ওই কাজে আর যাই নাই। এই বিষয়ে এটা আমি এখানে আলোচনা করতে চাই না ওইভাবে। এই অবস্থা চলতেছে। এগুলোর উন্নয়ন না হলে ভবিষ্যতে যে এটা বন্ধ হবে, এই দেশের কোনো পরিবর্তন হবে, এটা কোনো অবস্থা আশা করা যায় না। এইটা যে আশা করে, আমি মনে করি সে বোকার স্বর্গে বাস না, করে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে আমি যারা মনে পরিবর্তন করি- হবে না তাদের জন্য আওয়ামী লীগের মতো ভবিষ্যৎ অপেক্ষা করছে। অবশ্যই। অপেক্ষা করলে তার জন্য করছে, জাতির কি তাতে কি হবে, আমার কি হবে? যে জুলুম নির্যাতন করবে সে জেলে যাবে, সে মারা যাবে, সে দেশ ছেড়ে পালাইয়া যাবে, আমার অবস্থা কি হবে? আমরা কি এই জন্য বারবার তাদের সাথে সুযোগ দেবো না? আবার পালাই যাওয়ার আগে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে, সে তো ভালো থাকবে। সে ভালো থাকবে, তার পরিবার ভালো থাকবে, এবং তাদের ছেলেপান তো আগে থেকে বিদেশে পড়াশোনা করতেছে, তাদের ব্যবসা বাণিজ্য বিদেশে, বাড়িঘর বিদেশে, জমি জমা বিদেশে। এদেশ ধ্বংস হয়ে গেল, তাদের কিছু হয় না তো। তাহলে আপনারা কি ভাবছেন সেটা বলেন শেষে। আমরা ভাবছি যেহেতু বিগত দিনের পুরানো সমস্যা, এই সমস্যা এত সহজে সমাধান হবে না। সবচেয়ে সহজ সমাধান হলো পিআর পদ্ধতি নির্বাচন। এটাই সমাধান। পিআর পদ্ধতি নির্বাচনে আমরা মনে করি 99% সমস্যা সমাধান হবে, এবং এই ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত। বিশেষ করে যারা প্রতিনিধিত্বের প্রশ্নে, আমি কোন রাজনৈতিক দলকে ছোট বড় অবশ্যই। মানে প্রেক্ষাপটে বলছি না, বলছি বড় রাজনৈতিক দলগুলো এই জায়গাতে তারা এটা সমর্থন করছে না, এবং তার মানে যারা একমত বা যারা এইটাকে সমর্থন করছে তারা জনগণের সমর্থনের প্রশ্নে বড় দলগুলোর সমপর্যায়ে না। ফারুক ভাই সুন্দর এটাই কি কথা আপনাদের বলছেন, আসলে সুন্দর সংসদে কথা টিকে বলছেন। থাকার একমাত্র লড়াই কিনা? সংসদে ফারুক ভাই একটা সুন্দর কথা বলছেন, গণভোট দেন, দেখেন চায় না না চায়। পুরানো রেজিম কি জনগণ চায় নাকি নতুন কোনো পদ্ধতি চায়? গণভোট দেন, সহজ পদ্ধতি, কোনো মারামারি ঝগড়ার কোনো প্রয়োজন নাই। মারামারি ঝগড়াঝাটি করছেন না। সেলিম ভাই, এখানে আমি যেটা বললাম জি। যে আপনার 120টার মতো তো ব্যবস্থাপনায় অথবা আপনার পদ্ধতিগত ভাবে আমরা একমত হয়েছি। তার মধ্যে পিয়ার পদ্ধতিতে অনেকে কথা বলেছে। পিয়ার পদ্ধতিটা তারা মানে এই সংবিধান সংশোধন কমিটি বলেন অথবা জাতীয় ঐক্যমত কমিশন বলেন, তারা জি। পিয়ার পদ্ধতিটার ব্যাপার নিয়ে আর আলোচনায় মানে করার ব্যাপারে প্রয়োজন মনে করেনি, কারণ অধিকাংশ রাজনৈতিক দলে পিয়ার পদ্ধতিটাকে বর্জন করেছে। এখন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে রাজনৈতিক দলগুলো পিয়ার চায়, তাদেরকে জিজ্ঞাসা যদি করেন যে পিয়ার পদ্ধতি কোন দেশে আছে, তারা বলবে সুইডেনে আছে, ডেনমার্কে আছে, নরওয়ে আছে, বুঝছেন? এখন সুইডেন, ডেনমার্ক, নরওয়েতে 100 বছরের গণতন্ত্র ইতিহাস, শতভাগ শিক্ষিতের ইতিহাস।
তো সেই কথা বলে তো আমাদের এখানে কোনো লাভ নেই। পিয়ার পদ্ধতি কথাটা বলে এটা তো এই ইতিমধ্যে একটা মীমাংসিত বিষয়। এখন পিয়ার পদ্ধতিতে আপনি আপনার রাজনৈতিক না, মীমাংসিত বিষয় না। জামাত আপনার পিয়ার চাইতেছে, আমরা চাইতেছি। আপনি নির্বাচন হারুন করেন। ভাইরা চাইতেছে। না, আপনি নির্বাচন করেন, আপনার ম্যানিফেস্টোতে আনেন এবং আপনি ইশতেহারে আনেন। ইশতেহারে যদি জনগণ মেনে নেয় যে পিয়ার পদ্ধতিতে ভবিষ্যতে নির্বাচন হবে, তাহলে ওয়েলকাম। এটা তো জোর করে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নাই। এখন উপমহাদেশে কোথাও কোনো পিয়ার পদ্ধতি নাই, তাহলে এই পিয়ার পদ্ধতি বলে এখন এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ নাই। আর আমরা আমাদের দুঃখ লাগে, যে আমাদের কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয় ওই জায়গায়। আমরা যখন আপনার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে মিটিংয়ে বসি, আমরা স্বৈরাচারের অনেক দোসরকে সেখানে দেখে আমরা খুব আশাহত হই। ধরেন 22 সালের পর থেকে 18 সালের পর থেকে অনেকে স্বৈরাচারের মানে কোলে আশ্রয় নিয়েছে। আপনার ওই যে কওমি জননী আখ্যায়িত করে তার আচরণ নিচে আশ্রয় নিয়েছে। বিভিন্ন আপনার স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনো রকম বাধা সৃষ্টি হয়নি। পরবর্তীকালে এখন এক একজন মহাবিপ্লবী সেজে যাচ্ছে। আমাদের দুঃখটা সেখানে। এখন এখানে আমরা যারা ধরেন এই সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেলে গিয়েছি, হামলা শিকার হয়েছি, আমাদের যে দাবিগুলো, আমরা দাবিগুলো তো চাচ্ছি যে একটা সুন্দর একটা নির্বাচন। এই তো একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে। এখন আপনি জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে জনগণ বিএনপি ভোট পাবে। এখন বিএনপির কি আপনার মানে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে কি বিরোধী দল বানাবে কিনা, এটা তো সম্ভব না গণতন্ত্র। না, ওই যে ফারুক ভাই বললেন যে দায়িত্ব আছে বিএনপির বড় রাজনৈতিক দল হিসেবে। না, দায়িত্ব আছে, দায়ও আছে। এবং যেন আমি বলি, মানে আমরা তো অনেকে আমাদের নির্বাচনী এলাকায় যাই, আমরা কোনো বাধা সৃষ্টি হই না। রাশেদ খানও হয় না, ফারুক হাসানও হয় না। নূরের ব্যাপারটা আলাদা। নূর না, আপনি কি তাহলে না সেলিম ভাই, আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি নির্বাচনে হেরে প্রমাণ করবে নির্বাচন সুষ্ঠু হয়েছে? না, এটা যদি এখন ফারুক হাসানরা চায়, সেটা তো বলার উপরে, অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি চায় যে নির্বাচনে হেরে বিএনপি প্রমাণ করতে হবে যে বিএনপিকে জনগণ চায় না। এখন এখানে পুরনো চাঁদাবাজির কথা বলে আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। এখনই চাঁদাবাজি চলতেছে, পুরানো না। আমার নির্বাচনী এলাকায় মনে করেন ইউনিয়ন পরিষদে যখন একটা সাহায্য সহযোগিতা আসে, তখন এটা কিন্তু বিএনপির একটা ভাগ হয়, জামাতের একটা ভাগ হয়, এনসিপির একটা ভাগ হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ভাগ হয়, হাত পাকার। ওরাও কিন্তু এখান থেকে ভাগটা নিচ্ছে কিন্তু। সুতরাং এখানে যে মানে খুব তুলসীর পাতা, এটা বলার কোনো কারণ নেই। ভাগাভাগি ঠিকই আছে, ভাগাভাগি ঠিকই আছে। যেখানে যার শক্তি আছে না, এটা আমি একদম একেবারে একটা প্রমাণ করেন ইসলামী আন্দোলন কোনো সাদার ভাগ নিছে। আপনি একটা প্রমাণ করেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। না, আমি একটা প্রমাণ করেন। না, কোন আপনি এইটা আমার কথাটা আমরা মানতে পারলাম না। 4টা রাজনৈতিক দল আছে, একটা এনসিপির একটা ক্ষুদ্র অংশ আছে, মানে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জামাতে ইসলাম আছে এবং বিএনপি আছে। এবং ইউনিয়ন পরিষদের যে কোনো একটা আপনার ত্রাণ সাহায্য বলেন অথবা যে কোনো ব্যাপারে বলেন, এটা একদম অনিবার্যভাবে মানে ইসলামী আন্দোলন ভাগাভাগি হয়ে জনগণের কাছে যায়। কি যায় সেটা জনগণই বলতে পারে। এটা তো সরকারি ভাগাভাগি। আপনার নাকি আপনার নাকি ভাগ নেন? জি ভাই বলেন। আমি তো সেটাই চ্যালেঞ্জ করলাম, সাদাবাজির কোনো ভাগ ইসলামী আন্দোলন নেই। এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আপনার দল চলে কি? আমরা যে বিচার হয় ওটা মেনে নিব। না, আমার দল চলে আমার পকেটের পয়সা দিয়ে। মানে কিভাবে সেটা আপনার ট্রান্সপারেন্টলি? আমরা যত মানুষ আসে নিজের টাকা দিয়ে আসে, নিজের খাওয়া খায় এবং যাওয়ার সময় আমি তো ওটা বলি না, আমি বলছি সরকারি সাহায্য আসলে সেখানে সরকারি সাহায্য আপনাদের ভাগে যায়। সরকারি সাহায্য জনগণ পাচ্ছে, সেখানে আপনাদের হয়ে ভাগে যায় কিনা জনগণ? সেখানে আমাদের সংগঠনের লোকজন আগেও পাইতো, এখনো পায়। আগে আওয়ামী লীগের আমলে যে পাইতো না, বিষয়টা এরকম না। সরকারি টিয়ার কাবিখা বা আপনি বলেন জেলেদের চাল বলেন, ডাল বলেন, এগুলো তো আগেও পাইতো, এখনো পায়। হয়তো আগে একটু কম পাইতো, এখন একটু বেশি পায়। বিষয়টা আসলে এইভাবে না ভাইজান। এই যা আগে কম পেতো, এখন সরকারি একটা বরাদ্দ। জি বলুন। সরকারি একটা বরাদ্দ আসলো 20 বস্তা চাল, যে বিএনপি কে 10 বস্তা দেওয়া হলো, বাকিদের 2 বস্তা করে দেওয়া হলো। বলা হলো আপনারা যারা সত্যিকার অর্থে পাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছাই দেন। রাজনৈতিক দলগুলো কাদের নিয়ে ডিল করে? জনগণকে নিয়ে, জনগণের কল্যাণে কাজ করে। সুতরাং সরকারি সেই পণ্য বা সরকারি সেই খাদ্য ইত্যাদি ইত্যাদি না, কিন্তু ফারুক ভাই আমার জনগণের কাছে পৌঁছে গেছে। না, আমার দলকে 10 বস্তা দেওয়া হলো, এখন আমি জনগণকে না দিয়ে 10 বস্তা আমি আমার গুদামে। আমার প্রশ্নটা কিন্তু ফারুক ভাই এখানে এই জায়গাতে, এখন এটি তো কোনো রাজনৈতিক দলের কোনো সরকার না, কোনো রাজনৈতিক সরকার না। তাহলে এই সময় সরকারি সুযোগ সুবিধা সেটি স্থানীয় প্রশাসন সেটি জনগণের মধ্যে বন্টন করবে, রাজনৈতিক দলগুলোর কাছে যাবে কেন? পলিটিক্যাল পার্টিদের দেওয়া হয়। এই যে দেওয়া, এই শব্দটার সাথে আমার আপত্তি আছে।
কথা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে তারা ম্যানেজ করে, মানে ম্যানেজমেন্টের যে জায়গাটা, বিকজ এই সরকার যেহেতু পলিটিক্যাল সরকার না, এই সরকারের যেহেতু প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং এরকম একটা ক্ষুদ্র প্রশাসন দিয়ে হিউজ একটা জনগোষ্ঠীকে মেইনটেইন করা, ম্যানেজমেন্ট করা সো টাফ। সেই জায়গায় সেই জায়গায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা অবশ্যই দরকার। এখন আমাদের আপত্তিটা কোথায়? যখন আমরা মিডিয়া খুলে দেখি ক্ষুদ্র প্রশাসন বলেন না, যখন দেখা হয় মিডিয়া খুলে নিউজ ক্ষুদ্র প্রশাসন ভাই শেষ করতে হবে না। আপনি ওই ধরেন উপজেলা প্রশাসনের প্রধান প্রশাসন একই প্রশাসন তো কাজ করেছে না, আগে ভাই। সেই জিনিস উপজেলা প্রশাসনের প্রধান ইউনো সাহেব, জি। এই ইউনো সাহেবের পক্ষে একটা উপজেলায় যদি 5 লক্ষ মানুষ বসবাস করে, এই 5 লক্ষ মানুষকে সার্ভ করা, এটাকে ম্যানেজ করা সো টাফ। এখন এই জন্যই তারা কি করে পলিটিক্যাল পার্টিগুলো সহযোগিতা নেই, আর পলিটিক্যাল পার্টিগুলোর কাজই এটা। এখন কথা হচ্ছে আপনার মাধ্যমে ওই প্রশাসন 10 বস্তা চাল জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব দিল। এখন আপনি কি করলেন? ওই 10 বস্তা চাল আপনার গুদামে মাশাআল্লাহ সুন্দর করে প্যাকেট করে রাখলেন। 2 দিন পরে নিউজ হলো অমুক নেতার বাসায় ওই কি বলে টি আর ওই কাবিখার চাল পাওয়া গেছে, অমুক নেতার খাটের নিচে তেলের বস্তা পাওয়া গেছে বা ওই বোতল পাওয়া গেছে। তো এরকম হলে তো আসলে মহা মুশকিল। তিনি সেটাই মিন করেছেন। এখন এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে তো হবে না ভাই। এখন আমাদের যে বিষয়টা, আমাদের রোমিও ভাই খুব চমৎকার ভাই বলেছেন, আমরা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে বসবাস করছি। এই ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে হলে প্রথম দিকে তো বিতর্ক করলেন, এখন শেষ বক্তব্যে আপনার প্রশংসা করেছে বলেই চমৎকার বলেছেন, এটা বলছেন না। আমি ওনার একটা কথা ধরেই আগাচ্ছি। জি বলেন। লাস্ট যে কথাটা উনি বললেন, আমরা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে বসবাস করছি। এই ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাইলে আমাদের সামগ্রিকভাবে একটা বৃহত্তর ঐক্য দরকার, বন্ডিং দরকার। এই ঐক্যের যে জায়গাটা, এই জায়গায় বিএনপিকে সবচাইতে বড় উদারতার পরিচয় দিতে হবে। বিএনপিকে অনেক কিছু ছাড় দিতে হবে, বিকজ মানে এইটা একটু বুঝিয়ে বলুন। না না, এখন এই জায়গায় প্রবলেমটা, এইটাই বুঝিয়ে বলেন যে এই উদারতার উদাহরণ সৃষ্টি করতে হবে বিএনপিকে। কি করবে? আমি সেলিম ভাইকে প্রশ্ন করেছিলাম না না, বিএনপি কি নির্বাচনে কথা কেন বলবেন আপনি? না না ফারুক ভাই বিএনপি কি নির্বাচনে হেরে প্রমাণ করবে নির্বাচন সুষ্ঠু হয়েছে? কিভাবে উদার হবে এটা বলেন, যে রবি ভাই জেনে যাক যে বিএনপি এইভাবে উদার হবে। আর কে জিতবে এটা তো তখনই নিশ্চিত হবে যখন ইলেকশনটা হবে। কে ফেল করবে আর কে পাস করবে সেটা তখন নিশ্চিত হবে যখন আপনি পরীক্ষার টেবিলে বসবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা না দিয়ে তার আগেই যদি বলেন যে তুমি ফেল করবা, সেটার মাধ্যমে প্রমাণ করো তুমি পড়াশোনা করো নাই, এটা আবার কেমন? আপনার ওই যে আমরা ওই ক্লাস 9 না, তাহলে এবার না না এবার শুনুন ফারুক ভাই, আমার প্রশ্নটা শুনুন এরকম ছোট করে। আপনি তো পরীক্ষার প্রশ্ন বলছেন, তাহলে এবার একটা প্রশ্নই করি, পরীক্ষার মতোই প্রশ্ন আর কি। নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? এটা নির্ধারণ করার দায়িত্ব কার? আবার ওদিকে চলে গেলেন। আপনি তো একটা রাজনৈতিক দল না। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে, আমি তো পরীক্ষার প্রশ্ন আপনাকে বললাম যে ভাই এই প্রশ্নের উত্তর কি? আমার কথা হচ্ছে আমরা যে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি, তাদের আকাঙ্ক্ষা কি ছিল? তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের কথা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে অতি দ্রুত নির্বাচন দেওয়া। এখন এই প্রয়োজনীয় বিচার নাই, সংস্কার নাই, আপনি ওই রকিব হুদামার্কা নির্বাচন করলেন, আর আমাদের ওই শামীম পাটোয়ারি ভাইয়ের মতো তোমরা তো একটা আসন পাবে না। হোয়াট ইজ দিস? বিগত 14-18 ওই আওয়ামী লীগের ছায়ার নিচে না থাকলে আপনি আপনার জাতীয় পার্টির কয়টা আসন পাইতেন? এটা কিন্তু 91 পেয়েছি, 91 পেয়েছি, 96 পেয়েছি, 91 ছায়া তলে থেকে গৃহপালিত লেকচার দিচ্ছেন। এটা তো আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। 91 আওয়ামী লীগ কি বলেছিল? যে আওয়ামী লীগের পতন হলে 5 লক্ষ নেতাকর্মীর রক্ত রাস্তায় গড়ায় যাবে। আপনি দয়া করে আমাদের বাঁচিয়ে রেখেছেন নাকি? বিএনপি জামাত আমরা উদারতার পরিচয় দিয়েছি, আমাদের বাঁচিয়ে রেখেছেন। দেখেন আমাদের বাঁচিয়ে রেখেছেন, লেকচার দিচ্ছেন আপনি। আলহামদুলিল্লাহ পাঠ করেন যে আমি আজকে শামীম পাটোয়ারি, এটা হয় না, এটা হয় না, এটা কি বলে সরে না না, এটা আপনি গাদ ধরে বলতেছেন। আপনি গাদ ধরে বলতেছেন একটা ডেমোক্রেটিক, অবশ্যই ডেমোক্রেটিক না। আওয়ামী লীগ যে আপনি জনগণকে সেই দায়িত্ব দেন। বিএনপি জামাতের শত শত মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। জাতীয় পার্টি একদিনের জন্য এটার বিরোধিতা করেছিল পার্লামেন্টে? অবশ্যই করেছে, 100 বার করেছে। আপনি পার্লামেন্ট দেখেন না, একটা বক্তব্য আপনার পার্লামেন্টের কোনো আইডিয়া নেই। জাতীয় পার্টি পার্লামেন্ট দেখেন না, 100 বার করেছে, 100 বার করেছে। আর আজকে অনেক কথা বলছে বিএনপি নেতারা বাসায় আমরা ঘুরতে একটু পারে না। শুনে আসি ফারুক ভাই আমরা তো শুনলাম, আপনাকে তো শুনলাম, আমরা একটু আমরা স্বামী আদর পাটোয়ারি বড় কোথায় ছোট লেকচার দিলাম? না, সমস্যাটা কোথায়? আপনি বুঝতে পেরেছেন কেন? আপনার কাছে আমার প্রশ্ন হলো যে বিএনপি কে উদার হতে হবে, এটা আপনি বুঝতে পেরেছেন? না, বিএনপি তো উদার আছে, জি উদার আছে, সে দায়িত্ব পরায়ণও আছে। আর ধরেন সে মনে রাখতে হবে যে বিএনপির দায়বদ্ধ তো জনগণের কাছে, এই কথাটা তাদেরকে মনে রাখতে হবে। এবং বিএনপি কি করণীয় সেটা বিএনপি অনেক ভালো জানে, সবাই বিএনপিকে অ্যাডভাইস দিচ্ছে। আর আমাদের দেশে রাজনৈতিক অনেকগুলি ছোট দলের সমস্যাটা কি? তারা নিজেরা বড় হতে চায় না, জনপ্রিয় হতে চায় না, ভোট ফেস করতে চায় না, কিন্তু ক্ষমতায় থাকতে চায়। প্রবলেম ওই জায়গাটায়। সে ছোট রাজনৈতিক দল, সে নিজেকে প্রসারিত করছে না, কিন্তু কিভাবে ক্ষমতার অংশ হওয়া যায় ওখানে তার অ্যাটেনশনটা অনেক বেশি। অথবা একটা অন্তর্বর্তীকালীন সরকারে কিভাবে নিজের কর্তৃত্বটা প্রতিষ্ঠিত করা যায়, নিজের প্রস্তাবনাটাকে
স্টাবলিশ করা যায় সেখানে সে খুব বেশি অ্যাটেনশন, কিন্তু পাশাপাশি সে জনপ্রিয় হয়ে ভোট যুদ্ধ অবতীর্ণ হবে সেখানে অনীহা, সেখানে একদম শেষ লাইনটি একেবারে অনীহা। আরেকটা কথা বলবো, শামীম ভাই বলছিল যে 200 বা 160 বিএনপি স্টপ হতে হবে। এখন ভোট এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় স্টপ হওয়াটা কঠিন, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সরকার যদি ব্রুট মেজরিটি পাই, আমরা দায়িত্বশীল সরকার হব, যাতে সরকারি দল বিরোধী দল যদি ছোট হয়, দুর্বল হয়, সরকারি দল এবং বিরোধী দল দুটির দায়িত্ব পালন করেই জনগণকে প্রত্যাশিত বাংলাদেশ এটি আপনার শেষ কথা। বিএনপি সরকারে আসলে দায়িত্বশীল সরকার। একটা কথা বলে জি, বলুন, একটা বাক্য এক লাইনে শেষ করতে হবে, একদম সেটা শেষের হচ্ছে দিকে। যে ফ্যাসিবাদ কখনো সংবিধান দিয়ে, আইন দিয়ে, বিধি দিয়ে, হ্যাঁ। পার্লামেন্টে ঠেকানো যায় না। যে ফ্যাসিবাদ হয় সে সবকিছু ক্ষমতার অপব্যবহার করে একটা রাষ্ট্রযন্ত্র ব্যবহারে দানবে পরিণত অসংখ্য ধন্যবাদ, হয়। বেশ দানব ঠেকানোর জন্য কোনো সংবিধান নাই, কোনো আইন নাই, কোনো কর্তৃপক্ষ নাই। মূলত রাজনীতিবিদদের রাজনৈতিক চেতনাই ফ্যাসিবাদ থেকে তাকে ঠেকাবে, আইন টাইন দিয়ে হবে না। না। আর আমরা ভোট করেছি, দোষ আছে আমাদের। ফারুক হাসান ভাইও বলছেন দোষ আছে। ডাকসু ইলেকশন কোন আমলে হয়েছিল, আওয়ামী লীগের আমলে না বিএনপির আমলে? সেই ইলেকশনে নুরু সাহেব তো ওখান থেকেই তো নেতা হলেন। বিপি নূর কোত্থেকে আসলো? আকাশ থেকে হলো? ওই গণভবনে গিয়ে শেখ হাসিনার প্রশংসা, শেখ হাসিনা আমার স্বপ্নে পাওয়া মা, কে বলেছে? আমরা তো বলি নাই। তো আমরা তো ওটা accept করি নাই, তো- আমরা তো ওটার বিরোধিতা করেছি। না না, সেটা বলছি না। ডাকসু ভোটে আপনার দলের নেতা ডাকসু ভোটে গিয়ে নেতা হয়েছে কিনা বলেন? এই ইলেকশনে অংশগ্রহণ করা উচিত হয় নাই। না, ডাকসু ভোটে আপনি অংশগ্রহণ No, করেছেন না? ডাকসু আর জাতীয় ইলেকশন কি এক বিষয়? না, এক ওই না, ইলেকশনে দুইটা একই ছাত্র সময়ের দল, ভোট। অন্যান্য প্রত্যেকটা একই সময়ের ভোট। ছাত্র সমাজ আপনি অংশগ্রহণ করলে করেছে। দোষ না, আমি করলে দোষ। বাট আরে বাবা, আমি অস্বীকার করছি না। এটা- আমাদের non-political কাজে কর্মে বিষয়। আচরণে যদি আপনি কোনো এটাকে দল জাতীয় কষ্ট election পেয়ে হিসেবে থাকে, আমরা গণনা করছেন স্পষ্ট বলেছি আমাদের ভুল হতে পারে, সবারই ভুল হবে। তাই বলে আপনি আমার নাগরিকত্ব করে নেবেন? নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা তো বলছে না কেউ। ওই দিকে তো যাচ্ছেন যে আপনি দয়া করে আমাকে দেশে থাকতে দিয়েছেন, আপনি আমাকে বেঁচিয়ে রেখেছেন, শ্বাস দিয়েছেন, এটাই বিশাল ব্যাপার। তো অবশ্যই বিশাল এই কথা তো ব্যাপার। আওয়ামী লীগ না, বলতো, আওয়ামী এর লীগের থেকে চিন্তা করলে সর্বোচ্চ অবশ্যই। খারাপ লোকরা এই ভাষায় কথা বলতো। No, no, ভাই। আওয়ামী লীগের সর্বোচ্চ খারাপ লোক। দেখ, Fascist শোনেন, and fascist-এর একদম, সহযোগী। এখন They are the equal. যদি আমরা বলছি এটা জাতীয় পরিষ্কার। পার্টির একটা গণভিত্তি আছে, তারা সমান। ইতিহাস আছে। 91 সালে জাতীয় পার্টি 35টি আসনে জিতেছে, 70টি আসনে সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, 91 জাতীয় নিয়ে তো পার্টি, কথা জামাত, হয়নি। আমরা তো ওটা এই ধন্যবাদ 4-5টি দল বাদ দিলে বাকি সব দল মিলেও জাতীয় পার্টি ইলেকট্রাল সাকসেস করতে পারবে না। জি, ট্রু। এটাই হলো বাস্তবতা। জি, একদম শেষ time। এই বাস্তবতা মেনেই সামনে চলতে হবে। শামীম ভাই, শেষ আর time আমাদের শুনতে চাই, শেষ ইসলামিক বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ, তারা কখনো জোট করেনি। তারা যদি কারোর সাথে জোট করতো, তারাও সংসদে অনেক আসন পেত। তবে তারা কিন্তু সবসময় নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছে, সবসময়, সব ভোটে। জি। এটি আমি এখন সামনের দিনে আমি যেটা বলবো, দেশটা সবাইকে নিয়ে চললে দেশটা চলবে। দেশটা চলবে। জি, আমার মুক্তাদির কাছে মনে হয় যে ফারুক হাসান ভাইরা যেভাবে কথা বলতেছেন, এইটা বর্তমান সরকারের এক ধরনের ঔদ্ধত্য, মানে তাদের ভিতরে সেই রিফ্লেকশনগুলো দেখতে পাই। বাংলাদেশে কে থাকবে না থাকবে সেটা একটা জনগণের ম্যান্ডেট হবে, বাংলাদেশে সেটা রাজনৈতিক পরীক্ষার মধ্যে দিয়ে হবে। যারা এইভাবে কথা বলে, আমি মনে করি তাদের রাজনৈতিক বিচক্ষণতার অভাব আছে। কারণ জাতীয় পার্টি একটা আইডিয়া, সেই আইডিয়াকে আপনি নেন না না নেন, মানুষ তুচ্ছ করে ফেলে দিলে দিবে, কিন্তু আপনি চাপাই দিবেন না। আপনারা যে কাজগুলো এখন যেভাবে যে ভাষায় কথা বলেন, সেটা শেখ হাসিনার সময় শেখ হাসিনা যেরকম বলতো, আমি খাওয়াচ্ছি, কে ফোন দিয়েছে, সেই একই ভাষা। জি। আপনাদের ভাষাগুলো আমার মনে হয় চেঞ্জ করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আবুল খায়ের ভাই, শেষ লাইন কি যুক্ত করবেন? শেষ লাইন বলবো যে 2000 শহীদের পরেও এই জাতির চেতনা আমার মনে হয় এখনো ফেরে নাই। কাজে আমাদের বক্তব্যের মাধ্যমে কতটুকু চেতনা ফেরবে, এটা আমার কাছে প্রশ্ন। আর হলো সংশয় আছে। সংশয় আছে। আর 28শে জুন মহাসমাবেশ, সবাইকে দাওয়াত দিলাম। পীর সাহেব চরমনাই, বিচার, কোথায় হবে সংস্কার, কোথায়? সরোয়ার্দী উদ্যান, সরোয়ার্দী উদ্যানে। বিচার, সংস্কার এবং এরপরে নির্বাচন, পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে 28 জুন সবাইকে দাওয়াত দিলাম। অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, শেষ লাইন। শেষ লাইন একটাই, আমরা আসলে নতুন বাংলাদেশ সবাইকে নিয়ে বিনির্মাণ করতে চাই। তো এই জায়গায় আমাদের রাজনৈতিক ঐক্য সামগ্রিকভাবে একটা বৃহত্তর যে বন্ডিং এর মাধ্যমে আমাদের এই সংস্কার বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, এখানে আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সর্বোচ্চ উদারতার পরিচয়ের মাধ্যমে আসলে এটাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং তার নির্বাচনী ব্যবস্থা দিকে সেলিম ভাই। এগিয়ে যেতে হবে। না, আমরা তো একদম শেষ প্রান্তে এসেছি, গণতন্ত্র রক্ষারও শেষ প্রান্তে। আশা করি খুব সহসা নির্বাচনটা হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ঐতিহাসিকভাবে বিএনপির উপর একটা না, সেটা তো দায়িত্ব- আপনারা বলছেন হবে, তাদের মধ্যে তো সংশয় না, আছে। সেটা আমার ফেব্রুয়ারি মাসে প্রশ্নের নির্বাচন উত্তর হবে, দিল না। খুব একটা সংশয়ের কোনো কারণ নাই, সংশয় দেখার কোনো কারণ নাই। যারা নির্বাচন প্রলম্বিত হলে যাদের লাভ, তারা হয়তো এটা মনে করতে পারে। আমরা মনে করি যে জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে এবং জনগণ ভোট অধিকার প্রয়োগ করার জন্য বসে আছে। এবং আপনার বিএনপি একটা ঐতিহাসিক একটা দায়িত্বশীল জায়গার মধ্যে আছে। বিএনপি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে এবং গণতন্ত্রকে সুসংগত করার জন্য যা যা করা প্রয়োজন
তাই করবে বলে আমরা আশা করি। আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব, একসাথে রাষ্ট্র পরিচালনা করব, আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি। স্বামী সমস্ত কিছু যুক্ত করবেন? জি, অবশ্যই সবাইকে নিয়েই দেশটা গড়তে হবে। একটা দেশ তো বিশাল তত্ত্বের বিষয়। আর যারা এখন দেশের সংস্কার নিয়ে যারা বিদেশ থেকে এসে কথা বলছে, তাদের অবস্থা র্যাডক্লিফ কমিশনের মতো। তারা হলো ব্যারিস্টার, করতেছে ভূগোলের কাজ। এইটা রাজনীতিবিদদের সাথে আলোচনা করতে হবে এবং সেক্ষেত্রে বিএনপি মুখ্য দল হিসাবে তাকে প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে। আপনি বিএনপিকেও যে গুরুত্ব দিবেন আর একটা ছোট দলকে একই গুরুত্ব দিবেন, পাশাপাশি বসাবেন, সমান সময় দিবেন, তাহলে তো এটা ন্যায় বিচার হবে না। জনমতের ভিত্তিতেই মতামতগুলো রিফ্লেক্ট হতে হবে। রবি ভাই, আর কি? না, আমরা মনে করছি যে খুব দ্রুততম সময়, অর্থাৎ যদি ফেব্রুয়ারি ধরেন উপযুক্ত সময় নির্বাচনের জন্য এবং যথেষ্ট সময়, তার মধ্যেই প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেগুলি অন্তরায়, সেগুলি করে যদি আমরা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করি, তারপর ঐক্যমতের ভিত্তিতে যদি দেশ বিনির্মাণে নিজেদেরকে ব্রত রাখি, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ইতিমধ্যে যে বিষয়গুলি আমরা সংস্কারের ক্ষেত্রে একমত হয়েছি, সেইগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায়, যথেষ্ট যথেষ্ট। যথেষ্ট। প্রিয় দর্শক, আজকের মতো গোলটেবিল অনুষ্ঠানটি এখানে শেষ করছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।